সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূর দূরান্তে দেশ অথবা দেশের বাইরে থেকে ঠিক এই মুহূর্তে যেখান থেকে আমার সাথে সংযোগ হয়েছেন, আমি আপন আর যে আপন জীবনের গল্পের 122তম এপিসোডে আপনাকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, আজকের জীবনের গল্পটা শুরু করার শুরুতে আমি আপনাকে ছোট্ট একটা কথা বলতে চাই। আমরা তখন চিটংয়ে থাকতাম। আমার ছোটো বোনের জন্মদিন ছিল, একটা ছোটোখাটো অনুষ্ঠানের আয়োজন করেছি। তো সেদিন আমি আমার বিশ্ববিদ্যালয়ের কিছু বন্ধু বান্ধবকে ইনভাইট করলাম। তারই মাঝে আমার একটা বন্ধু তার একটা বড় ভাইকে নিয়ে আসলো। তো সেদিন ওই জন্মদিনের অনুষ্ঠানে সবগুলো মানুষ যত আনন্দ ফুর্তি করেছে, আমার ওই বন্ধুর বড় ভাইটা একাই তার চেয়ে অনেক বেশি আনন্দ ফুর্তি করেছে। এবং মানুষটাকে দেখলে মনে হয় যে পৃথিবীতে উনিই হচ্ছে একমাত্র সুখী মানুষ। কিন্তু সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে, অনুষ্ঠান শেষ করে যখন রাতের বেলায় সবাই যে যার বাসায় চলে গেল, পরের দিন সকালবেলা আমার ওই বন্ধুটা আমাকে ফোন করে বলতেছে, আপন, গতকালকে তোর বোনের জন্মদিনের অনুষ্ঠানে আমি যে বড় ভাইটাকে নিয়ে গেছিলাম, উনি রাতের বেলায় বাসায় ফিরে আত্মহত্যা করে মারা গেছে। দর্শক বন্ধুরা, আমার এই বন্ধুর কথাটা আমার কোনোভাবেই বিশ্বাস হচ্ছিল না, কারণ মানুষটাকে দেখে কোনোভাবেই বোঝার উপায় ছিল না যে তার বুকের ভিতর আত্মহত্যা করার মতো কোনো কষ্ট লুকিয়েছিল। সত্যি আমাদের এই সমাজে একটা মানুষ উপর থেকে যতটাই না হাসি খুশি, ভিতরে সে ততই বেশি দুঃখী। প্রিয় বন্ধুগণ, ফাবেলের জীবনের বাস্তব গল্পটা যখন আমি শুরু থেকে শেষ পর্যন্ত পড়লাম, এই কথাগুলো আমার ভীষণ মনে পড়লো। আপনার জীবন নামক ড্রাইভিং সিটে, আপনি আপনার জীবন নামক গাড়িটা নিজে যতদিন চালাবেন, আপনি ঠিক ততদিনে ভালো থাকবেন, আপনার ইচ্ছে শক্তিগুলো ততদিনে বেঁচে থাকবে। কিন্তু জীবন নামক গাড়ির ড্রাইভিং সিটে যখন অন্য কাউকে বসিয়ে দিবেন, ঠিক সেদিন থেকে আপনার সমস্ত ইচ্ছা, হাসি খুশি, আনন্দগুলো হারিয়ে যাবে। প্রিয় বন্ধুগণ, ফারবেসের জীবনের বাস্তব গল্পটা হতে পারে প্রত্যেকটা মানুষের জন্য ভীষণ শিক্ষণীয়। তাই সবাইকে বরাবর মতো রিকোয়েস্ট করব গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শোনার জন্য। ধন্যবাদ সবাইকে। সম্মানিত দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমার নাম ফারবেজ মাহমুদ ফাবেল, আমার বাড়ি রাজধানী ঢাকাতে। প্রিয় দর্শক বন্ধুরা, আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতেই আমি আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছে, আমার বাবা আছে, মা আছে আমার বড় 3টা ভাই সহ ছোট একটা বোন। আমাদের পরিবারটা ঢাকা শহরের একটা উচ্চবিত্ত পরিবার। আমার বাবা ঢাকা শহরের একজন স্টক ব্যবসায়িক। স্টক মিন্স হচ্ছে গুদাম ব্যবসায়িক। সৃজনে বাংলাদেশের অনেক রকম ফল, ফ্রুট, সবজি আমার বাবা গুদামজাত করে, অ্যান্ড তখন সেটা আস্তে আস্তে মার্কেটে বিক্রি করে। গুদাম ব্যবসায়িক নামে আমার আব্বা ঢাকা শহরে অনেক পরিচিত একটা মুখ। এবং ঢাকা শহরের বিভিন্ন জায়গায় আমাদের অনেক বেশি দোকানপাট এবং আড়ত আছে। যাই হোক, ছোটোবেলা থেকে আমি অনেক আরাম আয়েশার ভালোবাসার মাঝে বড় হই। যেহেতু আমার বড় ভাইগুলো আছে, আমার বড় ভাইগুলো আমাকে প্রচুর পরিমাণ হেল্প করে। অ্যান্ড ছোটোবেলা থেকে আমি আসলে কোনো জিনিস যদি বাবার কাছে চেয়ে না পাইছি, তো আমার বড় ভাইগুলো সবসময় আমাকে দিত। অ্যান্ড ছোটো বোনটা আমাকে প্রচুর পরিমাণ ভালোবাসতো। ওদের আলো আদর আর ভালোবাসা নিয়ে আমি স্কুল শেষ করে ঢাকা শহরের কোনো একটা কলেজে ভর্তি হই। তো আমি যখন কলেজে পড়াশোনা করি, একটা ব্যাপার আমি সবসময় খেয়াল করে দেখি, আমার মা আমার বড় ভাইগুলোকে যতটা ভালোবাসে, আমাকে তার চেয়েও অনেক বেশি ভালোবাসে। আমার মা আমার উপরে অন্যরকম টান ভালোবাসা। বড় ভাইদের জন্য মা মানে এরকম হয় না যে মাঝে মাঝে বাসায় কোনো স্পেশাল রান্না করা হলো, তো আমি দেখি যে আমার মা আমার বড় ভাইগুলোকে যে পরিমাণ খাবার দিত, আমার জন্য মাঝে মাঝে খাবার লুকিয়ে রাখতো। হয় না যে পছন্দের কোনো ভর্তা বানালো বা ওরকম পছন্দের কোনো খাবার। তো এই ব্যাপারগুলো আমার কাছে খুব ভালো লাগে। এগুলো নিয়ে আমার বড় ভাইগুলো আমার সাথে অনেক বেশি খিটামি করে। তারা সবসময় বলে যে তুই হচ্ছিস মায়ের সন্তান, আমরা তো মায়ের আর সন্তান না। তো এইভাবে যেতে যেতে আমাদের কলেজে আমার মা মাঝে মাঝে যাইতো। কি আমার মায়ের একটা অভ্যাস ছিল, আমার মা আসলে ঘুরতে অনেক বেশি পছন্দ করতো। তো মাঝে মাঝে সময় পেলে আমার মা কী করতো, আমার বড় ভাইদের বিশ্ববিদ্যালয়ে, তারপর আমার ছোটো বোনের স্কুলে বা আমার কলেজে চলে আসতো। কোনো কারণ নাই, কোনো রিজন নাই, এমনিতে আসতো, এসে ঘুরেফেরা করে তারপর চলে যেত। তো একদিন যথারীতি যখন আমার কলেজে আসার পর আমরা তখন আমার সব বন্ধুবান্ধবগুলো মিলে আমরা হচ্ছে কলেজ ক্যাম্পাসে বসে আছি, আড্ডা মারতেছি। তো মা আসার পরে আমাকে যখন ডাকলো, আমি একটু তাজ্জব হয়ে গেলাম যে হঠাৎ করে মাকে দেখে আমি চিন্তা করতেছি, এই সময় তো মা আসার কোনো কথাই নাই। তো মাকে দেখার পর আমি তখন সবার কাছ থেকে দৌড়ে কাছে আসলাম, গেটের কাছে আসলাম। আসার পরে মার সাথে কথা বলতেছি, বললাম যে মা, কী মনে করো হঠাৎ করে তুমি কলেজে আসলাম? মা বলতেছে এমনি আসছে, ভালো লাগতেছিল না বাসায়, তোর ছোটো বোনের স্কুলে গেলাম, স্কুল থেকে ভাবলাম যে তোর কলেজ হয়ে যায়।
তাই বললাম আচ্ছা আসছো ভালো কথা, তো ভিতরে আসো, মানে ইয়েতে আসো, মানে চলো ক্যাম্পাসের ভিতরে যাই, মানে মাকে ডাকতেছি গেট থেকে। কিন্তু মা বলতেছে মা যাবে না, ওখান থেকে চলে যাবে। তো মা যখন চলে যাচ্ছিল, মানে মা যখন চলে যাবে ঠিক ওই মুহূর্তে আমার যে বন্ধু বান্ধবগুলোকে নিয়ে আমি কলেজ ক্যাম্পাসে বসেছিলাম, ওরা সবাই দৌড়ে আসে, মানে ওরা একেবারে সবাই দৌড়ে আসে আইসা মানে সবাই মার সাথে কথা বলতেছে যে আন্টি ভালো আছেন, বা খুব সালাম দিয়ে কথা বলে। কিন্তু তারই মাঝে আমি একটা ব্যাপার খেয়াল করি, আমার যে একটা বান্ধবী আছে, খুব ক্লোজ একটা বান্ধবী, যার নাম হচ্ছে রিমি। রিমি কিন্তু আসে না, মানে সবাই আসে, রিমি আসে না। তো মানে রিমি তখন ফোনে কথা বলতেছিল, মোবাইলটা কানে ছিল, কার সাথে যেন কথা বলতেছিল। তো সবাই যখন মাকে বিদায় নিয়ে সবাই চলে গেল, মাও চলে যাচ্ছিল, বাট তখন দৌড়ে পিছন থেকে রিমি আসছে। রিমি এসে আমার মাকে ডাক দিতেছে, মানে একেবারে মা বলে, হঠাৎ করে মা বলে ডাকে। মা বলে ডাকার পরে মা তখন পিছনের দিকে ফিরে তাকায় মা মেয়েটার দিকে অবাক দৃষ্টিতে তাকায় আছে। আমি বললাম যে আমিও একটু বিব্রত হয়েছে যে হঠাৎ করে আমার মাকে যখন মা বলে ডাকলো। আমি বলতেছি, আমার মা বলতেছি কে রিমি এটা? আমি বললাম মা রিমি আমার ক্লাসমেট, খুব ঘনিষ্ঠ বান্ধবী। তখন মা ওর কাছে এসে ওর এরকম মানে মাথায় হাত বুলে দিয়ে বলে মেয়েটা অনেক লক্ষ্মী, অনেক ভালো। আমি তখন মানে রিমি তো আমার মা চলে গেল। মা চলে যাওয়ার পর আমি রিমিকে বলতেছিলাম কী ব্যাপার, মানে সবাই আমার মাকে আন্টি করে সম্বোধন করলো, আর তুমি এসে দৌড়ে আমার মাকে মা বলে ডাইকে দিলা। তখন সে আমাকে বলে মায়ের বয়সী মানুষগুলো মাই হয়। ওর কথাটা আমার কাছে ভীষণ ভালো লাগছে, মায়ের বয়সী মানুষগুলো মা হয়। যাই হোক, তারপরে সে চলে গেল। অ্যান্ড পরের দিন যখন আমি মানে ওই দিন বিকেলবেলা যখন আমি বাসায় গেলাম, তখন আমার মা আমাকে বলতেছিল যে মেয়েটা অনেক ভালো। মানে আমার মা বলতেছে যে আমার মনে হয় না যে আমি কখনো এরকম রাস্তায় হাঁটতে বেরিয়েছি কোনো অচেনা অদেখা কোনো মেয়ে এভাবে হঠাৎ করে মা বলে ডাকে। আমার মা বলে আজকাল দেখা যায় কি ছেলেকে বিয়ে করে আনার পরেও ছেলের বউ কখনো তার মাকে মানে ছেলের মাকে মা বলে ডাকে না, শাশুড়িকে কখনো বৌমা মা বলে ডাকে না। অথচ এই মেয়েটা এত লক্ষ্মী, এত ভালো, আমাকে মা বলে ডাকলো। আমার কাছে ভীষণ ভালো লাগলো। অ্যান্ড মা একেবারে সারা দিন রাত মিলিয়ে খালি রিমির প্রশংসাই করতে থাকে। রিমির প্রশংসা করতে করতে আমার মা একেবারে পঞ্চগড়। এভাবে দিনগুলো সামনে দিকে কাটতেছিল। মা আমাকে প্রত্যেক দিন বলে যে তুই রিমিকে একটু আমাদের বাসায় নিয়ে আয়, মানে সবসময় বলে যে রিমিকে নিয়ে আয়। তা আমি বলি যে মানে বড় ভাইয়েরা বাসায় থাকে, তো মা বলি যে মানে ছোটো বোন ঠিক আছে, ওই কোনো প্রবলেম নাই, কিন্তু বড় ভাইগুলো যদি দেখে তাহলে আব্বার কাছে বলবে, বা আমার আব্বা বাসার মধ্যে মেয়ে নিয়ে আসাটা খুব ভালোভাবে অ্যালাউ করবে না। তো এটা বলে আমার মা বলে তোর বাবা কিছু করবে না, আমি ম্যানেজ করবো, তুই একদিন নিয়ে আসিস। তো আমি পরের দিন কলেজে গেলাম, কলেজে গিয়ে রিমিকে বললাম যে রিমি আমার মা কিন্তু তার মেয়েটাকে দেখতে চাইছে। এটা বলার পরেও বুঝে যাও কিন্তু অনেক বেশি ইন্টেলিজেন্ট। তাহলে বলে যে ঠিক আছে, তার মেয়ে বাসায় যাওয়ার জন্য তো একেবারে প্রস্তুত, নিয়ে গেলেই তো পারো। আমি বলি ঠিক আছে, আজকে কলেজ শেষে আমাদের বাসায় যাবা। তো কলেজ যখন শেষে আমি ওকে আমাদের বাসায় নিয়ে যাই। বাসায় নিয়ে যাওয়ার পরে মা তো একেবারে ওকে পেয়ে মহা খুশি, মানে বাসার ভিতরে স্পেশাল কিছু রান্না থাকে, একেবারে টেবিল ভর্তি রিমিকে খাবার দেয়। রিমিও যথারীতি খাওয়া দাওয়া করে, অ্যান্ড মায়ের সাথে রিমির খুব ভালো একটা সম্পর্ক হয়ে যায়। মা কী করে রিমির ফোন নাম্বারটা নিয়ে নেয়, মানে ওই সময় রিমির কাছে মোবাইল ছিল, তো রিমির ফোন নাম্বারটা নিয়ে নেয়, বলে যে আমি মা তোমার সাথে মাঝে মাঝে কথা বলবো। অ্যান্ড রিমিরও কিন্তু ঢাকা শহরে মোটামুটি মানে অনেক নাম করে একজন ব্যক্তি রিমির বাবা, ওরা কিন্তু অনেক বেশি টাকা পয়সার মালিক। তো এভাবে সামনের দিকে সম্পর্কটা যাইতেছে। বাট আমার একটা স্কুল ফ্রেন্ড ছিল, আমার একটা স্কুলে আমি পড়াশোনা করছিলাম একটা ছেলের সাথে, যার নাম হচ্ছে শাওন। তো শাওন হচ্ছে কি যে মানে আমার এমন হয় না যে স্কুলে যত মানে আমি স্কুলে যে পড়াশোনা করতাম তখন ওই সবগুলো বন্ধু মিলে কিন্তু সব আমরা যাদের সাথে পড়াশোনা করছি সবাই কিন্তু এসএসসি পাস করে নাই। তার মধ্যে আমার একটা বন্ধু থাকে যার নাম শাওন। শাওন কিন্তু এসএসসি পাস করে নাই। অ্যান্ড এসএসসি পাস না করার পরে শাওনের পারিবারিক অবস্থাটা খুব বেশি ভালো ছিল না। ভালো না থাকার কারণে শাওনের কলেজে ভর্তি হয় নাই। কিন্তু স্কুল জীবনে শাওন আমার খুব ভালো একটা ফ্রেন্ড ছিল। যদিও পড়াশোনা বেশি একটা করতে পারে নাই বা পড়াশোনা করে নাই, কিন্তু মন মানসিকতা থেকে শুরু করে অত্যন্ত উদার মনের একটা মানুষ, মানে প্রচণ্ড ভালো একটা মানুষ। শাওনের সাথে আমার সম্পর্কটা খুবই ক্লোজ একটা সম্পর্ক, মানে একেবারে মধুর একটা সম্পর্ক। তো একদিন শাওন আমাকে ফোন করে হঠাৎ করে বলতেছে, মানে আমাকে বলতেছে বন্ধু একটা বিপদে পড়ছি, আমাকে একটু হেল্প করা লাগবে, এভাবে বলতেছে। তাই আমি বললাম যে কী ধরনের বিপদ, মানে কী হয়েছে আমাকে খুলে বল। তো আমাকে বলতেছিল যে আমি একটা মেয়েকে অনেক ভালোবাসি অ্যান্ড অনেক বেশি পছন্দ করে, এখন মেয়েটার বিয়ে হয়ে যাচ্ছে, আমি এখন কী করতে পারি। আমাকে বলতেছে এখন ওর বিয়ে ঠিক হয়ে গেছে, ওর পারিবারিক থেকে বিয়ে দিয়ে দিবে, আমার তো আসলে এখন কী করা যায়, মানে আমি কিছু বুঝতে পারতেছি না। তো আমি তারা বললাম যে তো আমি কী করতে পারি। আমাকে বললো তুই আমার কয়টা টাকা ধার দিবি, ও বলে। তাই বললাম যে ধার লাগবে কেন, তুই যে তুই বিপদে পড়ছিস আমার কাছ থেকে টাকা নিয়ে যা। তো আমাকে বলে যে তাইলে তুই আমাকে কয়টা টাকা দে। আমাদের বাসায় আসার পরে আমি তাকে 5,000 টাকা দিই। আমার কাছে আসলে অত বেশি টাকা থাকে না, তো 5,000 টাকা থাকে, আমি তাকে দিলাম যে 5,000 টাকা নিয়ে যা, অ্যান্ড কী হয় না হয় আমাকে জানাইস। ঠিক তারই 3 থেকে 4 দিন পরে, আর 3 থেকে 4
4 দিন পরে আমার আব্বা আম্মা হচ্ছে গ্রামে যায়। আমাদের গ্রামের বাড়ি কিন্তু ছিল মুন্সিগঞ্জ। তো আমার আব্বা আম্মা অ্যান্ড হচ্ছে আমার ভাই তারপরে হচ্ছে আমার ছোট বোন সবাই মিলে গ্রামে যায়। মানে গ্রামে যায় বলতে আমাদের গ্রামে কি একটা যেন অনুষ্ঠান ছিল, ওই অনুষ্ঠানের ভিতরে সবাই চলে যায়। আমাকেও যাইতে বলে, কিন্তু আমার শরীরে প্রচুর পরিমাণ জ্বর থাকার কারণে আমি যেতে পারি নাই। মানে অনেক বেশি জ্বর ছিল। তো বাসায় কাজের ছেলে আছে, কাজের মেয়ে আছে, আমি তাদের সাথে সময়গুলো ভালোই কাটাচ্ছিলাম। তো এভাবে কাটতে কাটতে আমার আব্বা আম্মা, আমার বোন, ভাই বা সবাই যখন বাসা থেকে চলে যায়, অ্যান্ড ঠিক তারই ওই দিন আমাকে হচ্ছে আমার বন্ধু শাওন আমাকে ফোন করে বলতেছে, বন্ধু আমি তো একটা অঘটন ঘটাই ফেলছি, এখন কি করবো? আমি বললাম, একবার তো বললি টাকা লাগবে, তোর না টাকা দিলাম, এখন আবার কিসের অঘটন? তো বলতেছে, আমি যারে ভালোবাসি আমি তো তারে নিয়ে পালায়ে চলে আসছি। আমি বলি, তাই নাকি? বলে, হ্যাঁ আমি তো তারে নিয়ে পালায়ে চলে আসছি, এখন কি করা যায়, আমাকে একটা ভালো বুদ্ধি দে তো। আমি বললাম, তো তুই পালিয়ে আসলি কি মনে করে? ও আমাকে বলতেছে, দেখ ওর বিয়ে ঠিক হয়ে যাচ্ছে, আমি তো তোকে আগেই বললাম যে এখন কোনোভাবে ওর বিয়েটা ভাঙার কোনো উপায় ছিল না, যার জন্য বাধ্য হয়ে আমি তাকে নিয়ে পালায়ে চলে আসছি। তো আমি তখন বলতেছি, তুই পালায়ে চলে আসছিস, এখন আমি কি করতে পারি আমাকে বল। তো বলে যে তুই একটা কিছু কর বন্ধু, প্লিজ একটা কিছু কর। আমি বলতেছিলাম, ছাড়ে বোকা, আমি কি করতে পারবো, আমার কাছে টাকা ছিল, তোর তো টাকা দিলাম, তুই তো টাকা নিয়েই গেলি, এখন আমি আর নতুন করে কি করব? ও আমাকে বলে, ওরে আপাতত একটা থাকার ব্যবস্থা করে দে, এরকম করে বলে। তো আমি তারে বলি যে তোর গার্লফ্রেন্ড, আমি এখন থাকার ব্যবস্থা কিভাবে করব? আর আমার তো ওরকম কোনো বন্ধু বান্ধব নাই যে আমি কোথাও রাখতে পারবো। আমার বলতেছে, বন্ধু তোদের এত বড় একটা বিল্ডিং, ওইখানে বুঝি আমার গার্লফ্রেন্ডের একটু রাখতে পারবি না? আমি বলি, আরে আজব ব্যাপার নাকি, এত বড় বিল্ডিং হইলে কি ওই মেয়েকে কি আমি আমাদের পরিবারে উঠাবো নাকি? আমাকে বলে, আমি কিন্তু জানি যে তোর আব্বা আম্মা গ্রামে গেছে, অ্যান্ড তুই চাইলে কিন্তু তোর বাসায় নিয়ে ওর একটু রাখতে পারিস। আমি তখন অবাক হয়ে যাই যে তুই কীভাবে জানলি? ও বলে, আমি জানি তোর আব্বা আম্মা গ্রামে গেছে, তুই প্লিজ একটু ওরে জাস্ট একটা দিনের জন্য রাখ, একদিন পরে আমি নিয়ে আসবো। আমি তখন তারে বলতেছি যে একদিন আমি তোর গার্লফ্রেন্ডকে কোথায় রাখবো? ও বলে, তোদের বাসায় এতগুলো রুম, একটা রুমে কি রাখা যায় না? একটা রুমে একটু আপাতত রেখে দে। তাই আমি বললাম যে ঠিক আছে, যেহেতু আমার বাসার ভিতরে বড় ভাইয়া, আব্বা আম্মা, ছোটো বোন কেউ নাই, কাজের মেয়ে আর কাজের ছেলে আছে, তাহলে অতটা প্রবলেম হবে না। আমি তখন তারে বলতেছি, ঠিক আছে তাহলে তুই নিয়ে আয়। এরপর যথারীতি বিকেলবেলা ওকে করে মেয়েটাকে নিয়ে আসে আমাদের বাসায় নিয়ে আসার পর আমি তখন মেয়েটাকে আমাদের রুমে ঢুকাই, আমার ঘরে ঢুকানোর পরে আমাদের একটা গেস্ট রুম থাকে, ছোটো একটা গেস্ট রুম, মেহমানদের জন্য যে রুমটা করা, ওই মেহমানের রুমে মেয়েটাকে রাখার পর আমার বন্ধু বলতে আসছে, বন্ধু যেভাবেই হোক অন্তত আজকে রাতটা একটু রাখ, অ্যান্ড কালকে সকালে আমি একটা বাসা ভাড়া করে ওকে নিয়ে চলে যাব। আমি বলি যে তুই এটা কি? ও আমাকে বলতেছে, দেখ আমি এখন যদি একটা হোটেল ভাড়া করি তাহলে দেখা গেল কি যে একটা হোটেলে আমি ওরে রাখতে পারবো না, আর হোটেলে বাংলাদেশের হোটেলগুলোতে সিকিউরিটি নাই, দেখা গেল রাতের বেলায় পুলিশ আসবে বা ঝামেলা হতে পারে, এই জন্য তোর বাসাটা অনেক নিরাপদ, একটা রাতের জন্য তোর বাসায় রেখে গেলাম। তা আমি ওরা বলতেছি, দেখ বন্ধু তাইলে কিন্তু তুই কোথায় যাবে? আমাকে বলে, আমি একটু যাচ্ছি, আমি কালকে চলে আসবো। আমি বলি, না না না, এই মেয়েকে একা আমাদের বাসায় রেখে তুই চলে যাবে, এটা কেমন কথা? আমাকে বলে, তাহলে আমি বলি যে তুইও থাক, অ্যান্ড সকালবেলা একটা ব্যবস্থা হবে। এরপর ও আমাদের বাসায় থাকে। তো আমি আর আমার বন্ধু হচ্ছে শাওন এক রুমে ঘুমাই, আর মেয়েটা গেস্ট রুমে থাকে। রাতের বেলায় আমার ছোটো বোনের কাপড় চোপড় থাকে, আমার ছোটো বোনের কাপড় চোপড় দিই, ও আমার ছোটো বোনের কাপড় চোপড় পরে, অ্যান্ড খাবার দাবার দিয়ে খাওয়া দাওয়া করে। বাট আমি এটা খুব টেকনিক্যালি করি, আমার বাসার কাজের ছেলে কাজের মেয়ে যাতে কোনোভাবেই বুঝতে না পারে, কারণ তারা যদি কোনোভাবে বুঝতে পারে তারা আমার আব্বা আমার কাছে বলে দিবে নিশ্চিত। এই জন্য আমি কাউকে বুঝতে দিই না, খুবই টেক কেয়ারলি আমি মেয়েটাকে হ্যান্ডেল করি। অ্যান্ড যথারীতি সবশেষে আমার বন্ধু আমার সাথে ছিল, যখন সকাল হওয়ার পর আমি তখন বলতেছি, তুমি এটাকে নিয়ে চলে যা। আমাকে বলতেছে, আরে বোকা, আমি এখন চলে কোথায় যাব? আমি যাই একটা বাসা ভাড়া ঠিক করি, অ্যান্ড বাসা ঠিক করে তারপর নিয়ে যাব। আমি বলি, তুই বাসা ঠিক করতে করতে সময় লেগে যাবে না? আমাকে বলে, না যাবো, এলাকাতে একটা বাসা ঠিক করবো, তারপর ওকে নিয়ে চলে আসবো। আমি বলি, আচ্ছা ঠিক আছে। তো আমি ওর ফোন নাম্বার আমার কাছে আগেই ছিল। তো তারপর বাসা থেকে চলে যায়। আমি মেয়েটার কাছে যাই, ওকে নাস্তা দিই, ব্রেকফাস্ট দিই। ও নাস্তা করে মেয়েটা খুবই নার্ভাস, একটু কান্নাকাটি করতেছে, একটু অন্যরকম। তো আমি বুঝতেছি যেহেতু সে পরিবার ছেড়ে আসছে, তার মন টন খারাপ, এজন্য কান্নাকাটি করতেছে। আমি মেয়েটাকে বুঝাই, দেখো বোন, কান্নাকাটি করো না, কারণ কান্নাকাটি করে কী করবা? তুমি তো তাকে ভালোবেসে চলে আসছো, অ্যান্ড তোমার ভালোবাসার মানুষটাকে তো পাইছো, তাই না? কিন্তু একটা সময় দেখবা সব কিছু ঠিক হয়ে যাবে। মেয়েটা আমার মুখের দিকে তাকিয়ে বলতেছে যে আপনি এত সুন্দর করে সাজিয়ে কথা বলতে পারেন, এটা আমি কখনো স্বপ্নেও চিন্তা করতে পারি না, অ্যান্ড আপনার কথা শুনলে সত্যি মনটা ভরে যায়। আমি বলি, আসলে আমি জানি না যে আমি ভালো করে কথা বলতে পারি কিনা, কিন্তু মানুষজন বলে যে আমি নাকি সুন্দর করে কথা সাজিয়ে গুছিয়ে বলতে পারি। তো যাক, মেয়েটার সাথে কথা বলতে দুপুর হয়ে যায়। দুপুরে যাওয়ার পর আমি তার জন্য যথারীতি ওই টেবিল থেকে খাবার নিয়ে আসি, রুমে খাবার দিচ্ছি। আর আমার বন্ধুর এই পর্যন্ত আমার বন্ধু শাওনের কোনো খোঁজখবর নাই, শাওন আমাকে ফোনও করতেছে না, ও নাই। তো বিকেলবেলা দেখতে দেখতে বিকেল হয়ে গেছে। বিকেল হয়ে যাওয়ার পর আমার তখন টেনশন লাগতেছে কখন আবার আব্বা আম্মা চলে আসে, কারণ আব্বা আম্মা চলে আসলে তো হঠাৎ করে আমি এখন কী করবো।
তো এরপর আমি বললাম যে ঠিক আছে, মানে আমি আমার মানে শাওনকে তখন বিকেলবেলা কল দিই। বিকেলবেলা কল দেওয়ার পরে শাওন কল রিসিভ করে না, প্রায় 5-6টা কল দেওয়ার পর রিসিভ করে। আমি তখন বলি কিরে শাওন, তুই তো আসলি না, আর তোর গার্লফ্রেন্ডে আমার বাসা থেকে নিয়ে যাবি না বেটা, কখন আমার আব্বা আম্মা চলে আসে তাহলে এটা ঝামেলা হবে না? ও আমাকে বলে বন্ধু সারাটা দিন আমি আজকে বাসা খুঁজছি, বাট একটা বাসাও পাই না, একটু কষ্ট করে আজকে রাতটা রাখ, কালকে সকালের ভিতরে একটা ব্যবস্থা করব। আমি তারে বলি যে তুই কেমন কথা বলতেছিস, এটা কোনো কথা হইল? ও বলে না বন্ধু প্লিজ আজকে রাতটা একটু রাখ, আমি কী করবো। এরপরে বিকেলবেলা যথারীতি ও আমাদের বাসায় আসে। আমাদের বাসায় আসার পরে গতকাল রাতের মতো আমি আর মানে হচ্ছে শাওন এক রুমে আর হচ্ছে ওর গার্লফ্রেন্ড আলাদা ওই গেস্ট রুমে রাখছি। তো রাখার পর দেখতে দেখতে আবার সকাল হয়ে যায়, অ্যান্ড সকাল হয়ে যাওয়ার পরে ও আবার সেমভাবে বাসা খুঁজতে বের হয়। আমি তখন বলি যে বন্ধু দেখ আমার কাছে খুব ভয় লাগতেছে, কারণ আব্বা আমার চলে আসতে পারে। ও আমাকে বলে আরে বাবা একদিনের জন্য কিছু হবে না। কিন্তু এইভাবে যখন দেখতে দেখতে ওই দিনও বিকেল হয়ে যায়। বিকেল হয়ে যাওয়ার পরে আমার মাথায় তখন এত পরিমাণ রাগ, আমি তাকে ফোন করি কিরে বেটা তুই আসবি না? ও আমাকে বলো বন্ধু একটা রুম পাইছি, রাত্রেবেলা এসে নিয়ে যাবো। আমি বললাম ওকে ফাইন তাহলে আয়। দেখতে দেখতে প্রায় ঘড়িতে প্রায় রাত 8:30 মতো বেজে যায়, কিন্তু ওর কোনো খোঁজখবর নাই। ও আমাকে বলে আমি 10টার দিকে পৌঁছে যাবো, অ্যান্ড আমিও অপেক্ষা করতেছি 10টার জন্য, কারণ 10টার আগে তো আমাদের বাসার কাজের ছেলে আর কাজের মেয়েগুলো ঘুমায় না। আমার কত চোরা যখন ঘুমিয়ে যাবে তখন আমি চুপিসারে মেয়েটাকে বের করে দিব, কারণ এখন তো আর ওকে রুম থেকে বের করা সম্ভব না। দেখতে দেখতে হঠাৎ করে আমার আব্বা আম্মা বাড়িতে চলে আসে। আমার আব্বা আম্মা গ্রাম থেকে মানে আমাদের বাসায় চলে আসে, অ্যান্ড আব্বা আম্মাকে দেখার পরে তো আমার মাথায় তখন আসমানটা ভেঙে পড়ছে। আমি তখন চিন্তা করতেছি হায় হায় হায়, আর তো কোনো বাঁচার উপায় নেই, কারণ এখন আমার আব্বা আম্মা তারপরে আমার বড় ভাইয়া ছোটো বোন সবাই চলে আসছে। আমি তখন সাথে সাথে গিয়ে আগে গ্যাস রুমে তালা মেরে দিই, মানে গ্যাস রুমে তালা মারি যাতে কোনোভাবে গ্যাস রুম খুলতে না পারে। গ্যাসের রুমে গিয়ে তালা মেরে দিই। তালা মারার পরে আমার তখন কলিজা ধুপ ধুপ করে কাঁপতেছিল। আমি চিন্তা করতেছি আল্লাহ এখন আমি কী করবো। অ্যান্ড আমার আব্বা আম্মা তখন মানে ওদের রুমে যায়, আমার ভাইয়ারা ভাইদের রুমে যায়, অ্যান্ড ছোটো বোন হচ্ছে তখন ওর মানে ছোটো বোন তার রুমে যায়। আমি তখন মনে মনে আল্লাহর বলাইতেছি আল্লাহ কী করা যায় কী করা যায় কী করা যায়। মানে আমি জানি যে কোনো সময় গ্যাস রুমে আমার আব্বা মাঝে মাঝে গিয়ে বসে, অ্যান্ড আমার ভাইয়াগুলো মাঝে মাঝে গিয়ে বসে, কিন্তু আলহামদুলিল্লাহ ওই দিন রাতের বেলায় আমার আব্বা আম্মাও আর কোনো গ্যাস রুমে যায় নাই, আমার বড় ভাইয়াগুলো গ্যাস রুমে যায় নাই। তখন আমি খুবই টেকনিক্যালি, কারণ আমি চিন্তা করতেছি আমার এই পর্যন্ত কিন্তু আর মানে আমার বন্ধু শাওনের কোনো খবর নাই, শাওন কিন্তু আমাকে কল দিতেছে না। তখন আমি তাড়াতাড়ি সবাই যখন যে যার রুমে চলে গেল, আমি লাইট অফ করে খুব লুকিয়ে মেয়েটাকে গ্যাস রুম থেকে আমি আমার ড্রয়িং রুমে মানে আমার বেডরুমে নিয়ে আসি। আনার পরে মেয়েটা আমাকে বলতেছে ভাইয়া কী হয়েছে? এখন হচ্ছে খুব ঝামেলা হয়েছে, তোমার বয়ফ্রেন্ড তো বলছিল যে তোমাকে এসে নিয়ে যাবে, কিন্তু এখনও তো তোমাকে নিল না, তো আমি এখন কী করবো, যার জন্য তুমি আপাতত আমার রুমে থাকো, ও তখন আসুক। রাত প্রায় 11টার দিকে তখন শাওন আমাকে কল দেয়। কল দেওয়ার পর আমার তখন প্রচুর পরিমাণ রাগ লাগে। আমি তাকে ইচ্ছা মতো গালাগালি করি, বলি তুই কি মানুষ নাকি অমানুষ, তুই এটা জানোয়ারের মতো কাজ করতেছস। ও আমাকে বলাচ্ছে কী করবো এখন, রুম পাইতেছি না। আমি বলি রুম না, তুই বলি যে রুম পাইছিস। ও বলে যে বন্ধু রুম একটা পাইছিলাম, কিন্তু এখন বলতেছে মানে ওই রকম উঠতে হলে মানে লাগবে, মানে কাবিনের কাগজ টাগজ অনেক ঝামেলা, এটা এতগুলো আমি এত জিনিসপত্র আমি কোথায়, আমার কাবিনের কাগজ টাগজ তো নাই, আমি তোর এখনো বিয়ে করি নাই। আমি তখন তারে বলতেছি আরে বেটা তাহলে এখন কী করবো, আমার আব্বা আম্মা বাসায় চলে আসছে, অ্যান্ড আব্বা আম্মা বাসায় আসার পর তোর গার্লফ্রেন্ডে আমি কোনো মতে গ্যাস রুম থেকে আমি আমার বেডরুমে এনে রাখছি, এখন তুই তাড়াতাড়ি আয়। ও আমাকে বলে তাইলে তোর আব্বা আম্মা আসলে আমি আর এখন যাবো না। আমি বলি আরে কী বলতেছিস, তোর গার্লফ্রেন্ড আমার বেডরুমে তুই আসবি না? ও আমাকে বলে তোর আব্বা আম্মা আসছে, আবার তোর আব্বা আম্মা কী মনে করো যদি মাইন্ড করে ফেলে, তুই যেভাবে ওকে একটু ম্যানেজ করে রাখ, তাইলে আমি কালকে এসে নিয়ে যাবো, এটাও বলে। তা আমি বলি যে তুই কালকে এসে নিয়ে যাবে, ওকে ফাইন ঠিক আছে। এরপরের দিন আমি মেয়েটাকে আমার ওই বেডরুমে রাখি। আমাদের কী করে ঘরেরই হচ্ছে একটা বারান্দা আছে, মানে আমার হচ্ছে বেডরুমের বারান্দা আছে, আমি তখন বারান্দায় গিয়ে ঘুমাই। তো মানে গরমকালই ছিল, বাতাসটা আসতেছিল ভালোই বাতাস, আর আমাদের বিল্ডিংটা প্রায় 3 তলার উপরে, আমাদের রুমটা 3 তলার উপরে, সো এখানে মানে প্রচুর বাতাস। আমি বারান্দার ভিতরে মানে বিছনা করে ওখানে ঘুমাই, মেয়েটা ঘরে ঘুমায়। আমাকে বলে যে ভাইয়া প্লিজ আপনি আসেন, আপনি ভিতরে এসে ঘুমান, অ্যান্ড এটা কেমন দেখে? আমি বলেছি না ভিতরে ঘুমাবো না। অ্যান্ড আমি তাকে বলি যে খুব বেশি কথা বললেন না, কারণ যে কোনো সময় আমার আব্বা আম্মা আমার রুমে চলেও আসতে পারে। মানে আমার তখন এত বেশি ভয়, আমি খাওয়া দাওয়া পর্যন্ত করতে পারি না, ভয়ে আমার বুক ধুপ ধুপ করে কাঁপতে থাকে, কারণ আমি চিন্তা করি যে কোনো সময় ধরা খেয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর একবার যদি কোনোভাবে এই ব্যাপারটাতে ধরা খাই, তাহলে আমার আব্বা আমাকে 2 টুকরা করে নদীতে বাসায় দিবে। আমার আব্বা যতটা না ভালো তার চেয়ে অনেক বেশি খারাপ। দেখতে দেখতে আমার রাতের বেলা আর ঘুম আসে না। আমি একটু পরে হচ্ছে শাওনকে কল দিই, শাওন কী অবস্থা? ও আমাকে বলে এই সে আসবো। অ্যান্ড এমন করতে করতে পরের দিন আমি তাকে যাক রাতটা কেটে যাওয়ার পরে আমি সকালবেলা আমার কাছে টাকা থাকে, আমি দেখি বাইরে থেকে নাস্তা নিয়ে আসি, কারণ আমি ঘর থেকে যদি নাস্তা নিয়ে মেয়েটাকে দিই তাহলে হয়তো সবাই মাইন্ড করতে পারে। এই জন্য আমি প্লাস্টিকে করে মাঝে মাঝে বাইরে থেকে আমার খাবার নিয়ে আসি, এটা সেটা নিয়ে আসি। তো রেস্টুরেন্ট থেকে আমি তখন খাবার নিয়ে এসে মেয়েটাকে খাওয়ানোর পরে আমি শাওনের নাম্বারে কল দিই। কিন্তু সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে সকালবেলা যখন আমি শাওনের নাম্বারে কল দিই তখন আমি শাওনের নাম্বারটা বন্ধ পাই।
আমি যখন শাওনের নাম্বারটা বন্ধ পাই তখন আমার কলিজাটা কি পড়ে, আমি চিন্তা করতেছি আল্লাহ ওর নাম্বারটা বন্ধ কেন। আমি যত ভারী ট্রাই করি ওর নাম্বারটা বন্ধ 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 দেখতে দেখতে ঘড়ির সময় প্রায় দুপুর 12টার মতো বেজে যায়, অ্যান্ড তখনও তার নাম্বারটা বন্ধ। আমি তখন ওর গার্লফ্রেন্ড আমি জিজ্ঞেস করেছি, তখন আমি মেয়েটাকে ফার্স্ট জিজ্ঞেস করেছি কী নাম তোমার। আমাকে বলো ভাই আমার নাম তৃষা। আমি বললাম যে তৃষা এখন কী করা যায়, তোমার বয়ফ্রেন্ডের নাম্বার তো বন্ধ। আমি শাওনকে এত কল দিতেছি, শাওনের নাম্বার বন্ধ। তখন মেয়েটাও তার মোবাইল থেকে বারবার শাওনকে কল দিচ্ছিল, বাট শাওনের নাম্বারটা বন্ধ। দেখতে দেখতে বিকাল গড়িয়ে আসে। বিকাল আসার পরে আমি তখন চিন্তা করতেছি, আমার তখন কান্না চলে আসে, কারণ আমি এখন এই মেয়েটিকে না পারতেছি ঘর থেকে বের করতে না পারতেছি ঘরে রাখতে, আর আল্লাহরে ডাকতে ডাকতে একেবারে গলা শুকিয়ে ফেলতেছি যে আল্লাহ একমাত্র এই বিপদ থেকে রক্ষা করতে পারে। ওমা দেখতে দেখতে রাত হয়ে যায়, কিন্তু তারই মাঝে শাওনের কোনো খবর নাই। আমি ওরে কল দিচ্ছি না, ওর মোবাইল বন্ধই বলতেছে। রাতের বেলা আমি মেয়েটাকে বলতেছি যে এখন আমি কী করবো আমাকে বলো তো। মানে আমি তখন তাকে তুমি করে সম্বোধন করি। তখন আমি বলতেছি আপনি টেনশন করবেন না, একটা সময় সব কিছু ঠিক হয়ে যাবে। আমি বলি কি ঠিক হবে? তাই আমি বললাম যে তোমার কোনো বান্ধবী বা তোমার কোনো পরিচিত লোক আছে, কারো কাছে তুমি যেতে পারবা? আমাকে বলে ভাইয়া ওরকম কোনো পরিচিত লোক আমার কাছে নাই, আমি কার কাছে যাব? তো আমি দেখি যে আসলে মেয়েটার দিকে তাকালে আমার খুব মায়া লাগে, মানে চোখের পানিগুলো ওর টলমল করতে থাকে, মানে অত্যন্ত মায়া লাগে দেখলে। মানে আমারও ইচ্ছে করতেছে না যে তারা আমি আমার ঘর থেকে বের করে দেই। এভাবে এর পরের দিন বাট ওভাবেই শাওনের নাম্বার বন্ধ। আমি প্রতিদিন ট্রাই করি, বাট শাওনের নাম্বারটা বন্ধ। আমি খুব কষ্ট করে আমার ঘরে ওকে লুকিয়ে রাখি। মানে কোনোভাবে আমার মা আমার বাবা যদি কোনোভাবে আমার রুমের দিকে আসতে চায়, আমি কোনোভাবে এটা সেটা বিভিন্ন রকমভাবে বুঝাই। আর আরেকটা ব্যাপার হচ্ছে কি যে আমার রুমে এমনিতে আমার আব্বা আম্মা খুব একটা আসে না, মানে কোনো দরকার ছাড়া আমার রুমে আমার আব্বা আমার ঢুকে না। সবসময় রুমের বাইরে থেকে হয়তো কলিং বেল টিপবে, নাহলে আমাকে ডাকবে এভাবে। তো এর পরের দিন রাতের বেলায় আমার তখন যেহেতু আমি একটা ছেলে মানুষ, কলেজে পড়ি, আর এরই মাঝে কিন্তু আমার কন্টিনিউ আমার যে ভালোবাসার মানুষ রিমির সাথে কিন্তু আমার কথা হচ্ছে। কন্টিনিউ রিমির সাথে আমি কথা বলতেছি, অ্যান্ড রিমির সাথে আমার কথাবার্তা চলতেছে। তো রিমি আমাকে কলেজে গেলে আমি কিন্তু আর কলেজে যাই না, আমাকে ফোন করে জিজ্ঞেস করে তুমি কলেজে কেন আসতেছো না, কী হয়েছে? আব্বা আম্মা জিজ্ঞেস করে, আমি তাদেরকে বলি যে আমার কলেজ বন্ধ। মানে কলেজ যে খোলা এটা আমি তাদেরকে বলি না, আমি বলি যে কলেজ বন্ধ, কারণ আমি চিন্তা করি কলেজ খোলা যদি বলি অ্যান্ড আব্বা আম্মা আমাকে কলেজে যাওয়ার জন্য প্রেশার দিবে। আর আমি যদি কলেজে যাই তাহলে যে কোনো সময় মেয়েটাকে আমি এখানে রেখে কীভাবে কলেজে যাব। তারপর থেকে আমি আর কলেজে যাই না। বাট রিমি আমাকে ফোন দিয়ে প্রচুর পরিমাণ বকাবাধ্য করে। আমি এভাবে রিমিকে কোনোভাবে কন্ট্রোল করেছিলাম। তো এর পরের দিন সেমভাবে রাতের বেলা আমি তখনও আবারও মেয়েটাকে ইয়েতে রাখা রুমে রাখা আমি তখন বারান্দায় ঘুমাই। তো বারান্দাটা তো একটু খোলা বারান্দা ছিল। তো যেহেতু আমাদের রুমটা ছিল 3 তলার উপরে বলেছিলাম, তো বৃষ্টি যখন আসছে না, রাতের বেলা যখন মুষলধারে বৃষ্টি আসছে, তখন ওই বারান্দার ভিতরে ঘুমানোর কোনো অবস্থা নাই। এত পরিমাণ বৃষ্টি যে একদম একেবারে বৃষ্টিগুলো একদম সব আমার বারান্দায় পড়তেছিল। আমি তখন ওখানে বসে বসে কাঁপতেছিলাম। তো মেয়েটা তখন আসে, তৃষা এসে আমাকে বলতেছে আপনি এখানে বসে আসেন কেন, ভিতরে আসেন। আমি বললাম যে ভিতরে যাবো, তো ও তো ভিতরে, মেয়েটা তো ভিতরে, আমার লজ্জা লাগতেছে। তো তারপর আমি ভিতরে আসার পরে আমি বসার পরে বলতেছে কী ব্যাপার, আপনি এত লজ্জা কেন পাচ্ছেন? আমি বললাম না তুমি ভিতরে। আমি পরে বলতেছে না আপনি যেন গোসল করে আসেন। না, আমার কিন্তু পুরো শরীর ভিজে গেছে। তো আমি গোসল করে আমি কাপড় চোপড় পাল্টানোর পরে তখন আমাকে বলতেছে আপনি এখানেই ঘুমান। কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির অবস্থা এমন যে ওই বারান্দার ভিতরে ঘুমানোর কোনো রকম স্কোপ নাই। পরে আমি বলতেছে আপনি খাটেই ঘুমান, কোনো প্রবলেম নাই। তো আমি তখন বলতেছিলাম যে আপনি কোথায়, তুমি কোথায় ঘুমাবা? তো আমাকে বলতেছে যে প্রবলেম নাই, আমরা তো একসাথে ঘুমাইতে পারবো, যদি আমাদের মনে কোনো হারামি না থাকে তাহলে কোনো প্রবলেম নাই। তো আমি তখন বলি যে ও আমাকে বলে যে আমার মনে কোনো হারামি নেই, কোনো সমস্যা নেই, ঠিক হয়ে যাবে, আপনি ঘুমান। তো তখন আমি তার সাথে একই খাটে ঘুমাই। অ্যান্ড একটা ব্যাপার আসলে অনেকেই খারাপভাবে নেবেন আমি জানি, বাট প্লিজ খারাপভাবে নেবেন না। এটা হচ্ছে আমি একটা ইয়াং বয়সী একটা ছেলে। তো যেহেতু একটা ইয়াং বয়সী ছেলে, আমার মনের মাঝে বিভিন্ন রকমের খারাপ চিন্তা ভাবনাগুলো আসতেই পারে। তো রাতের বেলা যখন আমি তার সাথে ঘুমাই, আমার ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক এই মেয়েটার সাথে আমার রাতের বেলায় শারীরিক সম্পর্ক হয়ে যায়। যখন তার সাথে আমার শারীরিক সম্পর্ক হয়, অ্যান্ড বিকালবেলা শারীরিক সম্পর্ক হওয়ার পরে সকালবেলা আমি ঘুম থেকে সকালবেলা আমি তখন গোসল করে নামাজ পড়ে আমি প্রচুর পরিমাণ নার্ভাস হয়ে যায়, লজ্জায় তার সামনে মুখ দেখাইতে পারি না। তখন আমি চিন্তা করতে, মেয়েটা আমাকে বলতেছে যে এত লজ্জা পাচ্ছ কেন, আমাকে ওভাবে বলে। তখন মেয়েটা আমার সাথে এমনভাবে বিহেভ করতে থাকে যেন আমি তার বয়ফ্রেন্ড, অত ভালো। বাট এই পর্যন্ত কিন্তু শাওনের নাম্বার বন্ধ, আমি তো শাওনকে পাইতেছি না, শাওনের নাম্বারটা বন্ধ। তো যখন শারীরিক সম্পর্কটা হয়ে গেল, আমার তখন এত বেশি খারাপ লাগতেছে, আমি আসলে কী করবো ঠিক বুঝতে পারতেছি না। তা আমি মেয়েটাকে
তাকে বলতেছি যে মানে আমি এখন কি করতে পারি, অ্যান্ড তোমার সাথে আমার যেটা হয়ে গেল এটা কি মানে, ও আমাকে বলে যেটা হবার সেটা হয়ে গেছে, এটা ইচ্ছা হোক অনিচ্ছা হোক, এটা নিয়ে তো আসলে মনে রাখার কিছু নাই, তাই না? এটা তো মনে রাখার কিছু নাই। তো এরপর আমি দিনটা সারাদিন কাটাই, অ্যান্ড সারাদিন কাটানোর পরে অ্যান্ড সারাদিন পরে যখন আবার রাত আসে অ্যান্ড রাতের বেলা আমি তার সাথে ঘুমাই, অ্যান্ড সেম রাতের বেলা আমার তার সাথে ওই দিন আরও বেশ কয়েকবার আমাদের এই খারাপ কাজটা হয়। অ্যান্ড খারাপ কাজটা হওয়ার পর পরের দিন সকালবেলা আমার আব্বা আম্মা আমাকে একটু ট্রাম করতে থাকে বলতে তাদের প্রায় 3-4 দিন কেটে গেছে, আমি কলেজে যাই না, বাসা থেকে বেরোই না, বাসায় থাকি। তো তারা ব্যাপারগুলোতে তারা দেখতেছে আমার শারীরিক অবস্থাও ভালো, আমি খাওয়া দাওয়া করতেছি, মানে সব কিছুই ঠিক আছে, তাহলে আমি বাসায় কেন মানে আমি কেন বাসা থেকে বেরোচ্ছি না, মানে বাসায় কেন থাকতেছি? ওরা প্রচুর পরিমাণ মানে আমাকে সন্দেহ করতে থাকে। তো আমার ছোটো বোনটা তখন আমাকে বলতেছে, ভাইয়া কী ব্যাপার, তোমার কি কোনো প্রবলেম আছে? আমি কি বলি যে না, কোনো প্রবলেম নাই। তো পরে বলতেছে তুমি সারাদিন ঘরের মধ্যে দরজা লাগিয়ে বসে থাকো, ব্যাপারটা কি? আমি বললাম যে না কিছু না। বলে প্রেম টেম করো? আমি বললাম না, প্রেম করি না। পরে আব্বা আম্মা কিন্তু তোমাকে নিয়ে অনেক কথাবার্তা বলতেছে। আমি বলি কী কথা বলে? পরে বলে যে তুমি নাকি ঘরে বসে সারাদিন প্রেম করো। আমি তখন বলি আল্লাহ। আর আচ্ছা, একটা ব্যাপার এখানে আমি বলে রাখি, ইন্ট্রোভ করে রাখি, অনেকে তো ব্যাপারটা বুঝবেন না। আমাদের অ্যাপার্টমেন্টটা কিন্তু অনেক বড় ছিল, মানে অনেক বড়। অ্যান্ড এটার মধ্যে আসলে ব্যাপারটা এরকম যে মানে অনেক বড়, এখানে আসলে একটা ইউনিট থেকে আরেকটা ইউনিটের দূরত্ব অনেক বেশি, আসলে দেখা যায় না। মানে সোজা কথা যেটা, আমার যে বেডরুম, তারপর আমার আব্বা আমার বেডরুম, আমার ভাইয়েদের বেডরুম, মানে সব কিছু হচ্ছে চারপাশে, বাট মধ্যে দিয়ে হচ্ছে গলির মতো একটা রাস্তা। ওটা আসলে ওভাবেই মানে না দেখলে আসলে বোঝানো যাবে না। তো যাই হোক, এভাবে যাওয়ার পরে আমি তখন রাতের বেলায় চিন্তা করতেছি আজকে রাতের ভিতরে কোনো একটা কিছু করতে হবে, কারণ তা না হলে যেই কোনোভাবে আমার আব্বা আম্মা আমার বাসায় আসতে পারে। আর এরই মাঝে শাওনের নাম্বারও বন্ধ, মেয়ের সাথে আমার এইগুলো চলতেছে। তো এটা আসলে কতদিন মেনে নেওয়া যায়? আমি তখন আমার একটা বান্ধবী থাকে, আমার একটা বান্ধবীকে ফোন করি রাতের বেলায়, ফোন করে ওর কাছে খুবই কান্নাকাটি করে ওরা সব কিছু বুঝিয়ে বলো, বন্ধু এভাবে বিপদে পড়ছি, এখন তুই আমাকে একটু হেল্প কর। ওরে বলি যে দেখ, আমার বন্ধু এনে দিয়ে গেছে মেয়েটাকে, আমি কিন্তু মেয়ের সাথে শারীরিক সম্পর্ক হয়েছে এটা কিন্তু আর মানে আমার বান্ধবীকে বলি না। আমি বলেছি মেয়েটাকে নিয়ে আসছি, এখন আসার পরে মেয়েটাকে আমি আমার বাসায় রাখছি, আর মেয়েটার মানে বয়ফ্রেন্ডের কোনো খবর নাই, এখন তুই আমাকে প্লিজ এই বিপদটা থেকে বাঁচাতে পারিস। ও আমাকে বলতেছে আমি কিভাবে বাঁচাবো? আমি বললাম যে তুই কোনোভাবে অন্তত কয়েকটা দিনের জন্য মেয়েটাকে তোদের বাসায় নিয়ে রাখ। আমার মেয়ে বান্ধবীটা তখন আমাকে বলতেছে তুই কী বলতেছিস, আমি আমার বাসায় নিয়ে রাখবো? আমার বাসায় আনলে যেতে আমার আব্বা আম্মা জিজ্ঞেস করে। আমি বললাম আরে তুই একটা মেয়ে, এটাও একটা মেয়ে, তো কোনো ছেলে না, তোর আব্বা আম্মা জিজ্ঞেস করবে কেন? একটা মেয়েকে তুই তোদের বাসায় নিতে পারিস না? ও আমাকে বলে তা পারি, তাহলে তুই মেয়েটাকে আপাতত তোদের বাসায় নিয়ে 2-1 দিনের জন্য রাখার ব্যবস্থা কর, এরপর না হয় মানে একটা ব্যবস্থা হবে। আমার চিন্তা ভাবনা হচ্ছে আমি কোনোভাবে মেয়েটাকে আমাদের ঘর থেকে বের করতে পারলেই হয়। এরপর যথারীতি আমি বলি আচ্ছা ফাইন ঠিক আছে, তাহলে তুই এই কাজটা কর। এরপর আমার আরেকটা বন্ধু থাকে, ওরে আমি কল দিই, ওদের গাড়ি আছে, ওরে বলি বন্ধু তুই রাতের বেলা একটু গাড়িটাকে নিয়ে আমাদের বাসার সামনে আয়। আমি চিন্তা করতেছি রাতের বেলা আমার আব্বা আম্মা ভাইয়া সবাই যখন ঘুমিয়ে যাবে তখন আমি চুপিসারে মেয়েটাকে নিয়ে ঘর থেকে বেরিয়ে যাবো। অ্যান্ড বের হয়ে আমি তখন আমার বন্ধুর গাড়ি করে মেয়েটাকে আমার বান্ধবীর বাসায় নিয়ে যাবো। যথারীতি যেভাবে প্ল্যানিং করি ওভাবেই রাত প্রায় 1টার মতো বাজে আমি মেয়েটাকে আমাদের ঘর থেকে বের করি। আচ্ছা, এরই মাঝে কিন্তু মেয়ের পরিবারের সাথে কিন্তু মেয়ের কোনো কথাবার্তা হচ্ছে না, ও কিন্তু মোবাইল সবসময় বন্ধ করে রাখে, ওর আব্বা আম্মার সাথেও কোনো কথা বলে না। অ্যান্ড ওই মেয়েটাও কিন্তু ঢাকারই ছিল, মানে ঢাকা স্থায়ী একটা মেয়ে ছিল, মানে তৃষার কথা বলতেছিলাম। তো এরপর আমরা কী করি, আমার ঘর থেকে বেরোয়ার পরে আমার ওই বন্ধুর গাড়ি করে, ওর প্রাইভেট কারে করে আমরা তখন আমার ওই মেয়ে বান্ধবীর বাসার সামনে যাই। বাসার সামনে যাওয়ার পর আমার মেয়ে বান্ধবীটা বলতেছে আল্লাহ এখন আমি এই মেয়েটাকে বাসায় কীভাবে উঠাবো? আমি বলি তুই যেভাবে পারিস একটু ম্যানেজ কর বন্ধু প্লিজ। ও বলা ওকে ঠিক আছে। ও তখন নিচে নেমে আসে, নিচে নেমে এসে তখন তৃষাকে নিয়ে ও তখন রুমে যায়। অ্যান্ড ও যাওয়ার পর ওর সাথে আমার ফোনের কথা আমি বলি যে ও আমাকে বলে পারভেজ এখন কি করব, মানে কি বলা যায়? আমি তারে বলি যে তুই এটাই বলবি তোর আব্বা আম্মা যদি আসে তুই বলবি যে মেয়েটাকে আমাকে বুদ্ধিটা শিখিয়ে দিচ্ছি, তুই বলবি যে ওর আব্বা আম্মা মানে গ্রামে গেছে, এখন মেয়েটাকে একা কীভাবে ঢাকায় বাসা বা মানে ভাড়া বাসায় রেখে যাবে, যার জন্য আমার বান্ধবী আমাদের বাসায় দিয়ে গেছে, এটা বলবি। তো আমাকে বলো ওকে ফাইন ঠিক আছে। এইটা বলার পর তখন ওই বাসায় রাখার পর আমি তখন আমার বাসায় আসার পর আমি একটু রিল্যাক্স, আমি বলি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সব রকম বিপদ থেকে বাঁচাইছে। আল্লাহর ডাকতে থাকি অ্যান্ড আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করি যে আল্লাহ তুমি আমাকে মহাবিপদ থেকে বাঁচাইলে। রিল্যাক্সে যাই। অ্যান্ড এরই মাঝে কিন্তু আজ পর্যন্ত আমার ওই বন্ধু মানে ওই মেয়ের মানে তৃষার বয়ফ্রেন্ড শাওন, তার নাম্বার বন্ধ, মানে তাকে যতই কল দিই তার নাম্বার বন্ধ মানে বন্ধই পাই। ও যে কোথায় চলে গেল তার কোনো খোঁজ খবর আমি পাইতেছি না। অ্যান্ড আমি আরেকটা ব্যাপার চিন্তা করি যে মানে শাওন হারিয়ে যাওয়ার পরে তৃষার মনে যে একটু কষ্ট থাকবে, মানে তৃষার মনে তেমন কোনো কষ্টও নাই। তো যাই হোক, ওরে বিদায় করে দেওয়ার পরে তখন আমি আবার কলেজে যাই। কলেজে যাওয়ার পরে তো আমার যে গার্লফ্রেন্ড
রিমি আমার সাথে সবসময় ঝগড়া করে, মানে রিমি আমাকে প্রচুর পরিমাণ ঝগড়া করে যে তুমি এতদিন কলেজে আসো না, কী হয়েছে, মানে প্রচুর ঝগড়া, আমি তাকে কিছুই বলি না। তো আমার বান্ধবীর বাসায় মানে মেয়েটা 2 দিন থাকে, তৃষা 2 দিন থাকে। 2 দিন থাকার পর এখন আমার বান্ধবী আমার বলতেছে আমি মেয়েটাকে কতদিন রাখবো। আমি বলি আচ্ছা ঠিক আছে। তখন আমি তৃষার সাথে ফোনে কথা বলি, তৃষার নাম্বার দিয়ে আমি তৃষাকে বলি, তৃষা তোমার বয়ফ্রেন্ড শাওন তো চলে গেছে না, এখন তো চলে গেছে, তুমি তো তোমার বাইরে এখন বাসায় চলে যাও, কী করবা। আমাকে বলে যে আমি বাসা থেকে পালায় আসছি, আমি কীভাবে বাসায় যাবো। অ্যান্ড তখন মেয়েটা আমার সাথে ফোনে কান্নাকাটি করার পরে আমি আমার বান্ধবীকে বলতেছি যে তুমি এটাকে বাসার নিচে নামাও, ওর সাথে কথা বলি। তা আমার মেয়ে বান্ধবীটাকে বাসার নিচে নামাই, তৃষাকে নামানোর পরে আমি তখন তৃষাকে বলি যে তৃষা কান্নাকাটি করে আর কী করবা, তোমার বয়ফ্রেন্ড তো হারাইয়ে গেছে, তারা তো আর তুমি খুঁজে পাবা না। অ্যান্ড সে যেহেতু চলে গেছে তাহলে এখন আর কী করার আছে, তুমি তোমার বাসায় চলে যাও। অ্যান্ড আমি আমার মেয়ে বান্ধবীটাকে বলে, আমার মেয়ে বান্ধবীটা তখন সেম কথাই বলে, আমার মেয়ে বান্ধবীটাও বলতেছে যে ঠিক আছে তুমি তোমাদের বাসায় চলে যাও, এখন আর কী করবা, যেহেতু তোমার বয়ফ্রেন্ড ওর ফোন নাম্বারই বন্ধ, ছেলেটা একটা ফ্রড ছিল, একটা বাটপার ছিল, ওরকম করে বলে। তুমি এটা বলতেছে, মানে তৃষা বলতেছে আপনারা আমাকে যে কথাগুলো বলতেছেন ওই কথাগুলো সবই ঠিক আছে আমি মানলাম, কিন্তু এইটা আমি আমার পরিবারকে কীভাবে বুঝাবো, এটাকে আমি কোনোদিন আমার পরিবারকে বুঝাতে পারবো যে ছেলেটা একটা বাটপার ছিল, আমাকে ধোকা দিয়ে চলে গেছে। আমি তখন বলি যে আসলে কী করা যায়, এছাড়া তো মানে দ্বিতীয় কোনো রাস্তা তো আমাদের খোলা নাই, তাই না, আমরা তো এটাই করতে হবে। এরপর যাই হোক ও কান্নাকাটি করার পর তখন বলতেছে যে ঠিক আছে আপনাদেরকে আমি অনেক বেশি টেনশানে রেখেছি, অনেক বিপদে রেখেছি, আমি চলে যাব। অ্যান্ড এটা বলার পরে ওই দিনে হচ্ছে ও কী করে ওইখান থেকে চলে যায়, মানে ওইখান থেকে ওদের বাসায় চলে যায়। অ্যান্ড বাসায় চলে যাওয়ার পর আমি তখন সম্পূর্ণভাবে রিল্যাক্স হই। আমি তখন বলি যে যাক আলহামদুলিল্লাহ এখন থেকে আমি মুক্ত, সব রকম বিপদ আপদ থেকে আল্লাহ আমাকে মুক্ত করছে। তখন আমি কলেজে যাই, বাসায় থাকি, আমার আর কোনো টেনশন নেই, আমার মোটামুটি সব কিছু রিল্যাক্সেই চলতেছে। অ্যান্ড মানে আর কোনো টেনশনে আমি শাওনের নাম্বারেও কল দিই না। আমি বলি যে শালা বাটপার, ওই বাটপারের কল দিয়ে আর কোনো লাভ নাই, আমি ওরও কল দিই না, ওর মতো করে আমি আমার মতো করে আমার ভালোবাসার মানুষ রিমিকে নিয়ে দিনগুলো সামনের দিকে অতিবাহিত হচ্ছিল। ঠিক এভাবে যেতে যেতে 3 দিন পরে একদিন আমাদের বাসার ভিতরে আমাদের এলাকার একজন কমিশনার তারপরে হচ্ছে আরও এলাকার কয়েকজন নেতা খেতা আমাদের বাসায় আসে। আমাদের বাসায় এসে আমার আব্বাকে খুঁজতেছে। তো আব্বাকে খুঁজতেছে, আমি মানে বললাম যে আব্বাকে কেন, পরে বলে আপনার আব্বাকে একটু লাগবে এটা বলে। তো আমি বলি যে আব্বার ফোন নাম্বারটা দিই কমিশনারকে, তখন কমিশনার আঙ্কেল আব্বার ফোন নাম্বারটা নিয়ে চলে যায়। ফোন নাম্বার নিয়ে যখন যায় তখন বিকেলবেলা, ওই দিন বিকেলবেলা আব্বা আমাকে কল দেয়, আব্বা তখন অফিসে থাকে, আমাকে কল দিয়ে বলতেছে যে ফারবেজ তুই কই রে। বললাম যে আব্বা আমি তো মানে আমি বাসায়। পরে বলতেছে বাসায় মানে তুই একটু মানে আমার অফিসের দিকে, আমার আব্বার অফিস ছিল, বলছে অফিসের দিকে আয়। তো আমি অফিসের দিকে যাই, অফিসের দিকে যাওয়ার পর আমি যখন অফিসে ঢুকার পর আমার আব্বা অফিসের দরজাটা লাগাই দিলে আব্বা কোনো কথা না বলে আমাকে কষে একটা থাপ্পড় মারে, মানে খুব জোরে একটা থাপ্পড় মারে। আমি তখন বলি যে আব্বা মানে মারতেছো কেন, কী করছে। আমার আব্বা তখন আমাকে বলতেছে যে কী করছোস বুঝতেছোস না। আমি বললাম যে মানে কী করছি আমাকে তো বলবা। আমার আব্বা বলতেছে যে একটা মেয়েরে ভালোবাসলি, অ্যান্ড ভালোবাসার পরে তুই তারে তোর ঘরে আইনা রাখলি, ঘরে রাখার পরে তখন তুই মেয়েটার আবার মেয়ের বাবা মায়ের কাছে ফিরিয়ে দিলি, তুই যে এত বড় খারাপ এটা আমি কখনো চিন্তাও করতে পারি নাই। আমি তখন আমার আব্বার মুখে একেবারে মানে পুরোটা স্টোরি সম্পূর্ণ শুনতে পাই, আমার সাথে বিগত দিনগুলোতে যা ঘটে গেছে। শুধু শুনতে পাই না এই কথাটা যে আমার বন্ধু শাওন মেয়েটাকে আমার বাসায় দিয়ে গেছে, এটা ছাড়া আমার আব্বা বাকি সবগুলো কথা বলতেছে। আমি মেয়েটাকে আমার বাসায় রাখছি, তারপরে খাওয়াইছি, কাপড় চোপড় দিচ্ছি আমার ছোটো বোনের, অ্যান্ড আমার ছোটো বোনের কাপড় চোপড় অলরেডি তার কাছে আছে, সে আমার ছোটো বোনের 2টা ড্রেস কিন্তু নিয়ে গেছে সাথে করে। অ্যান্ড এরপরে আবার হচ্ছে আমার বান্ধবীর বাসায় রাখছি, মানে মোটামুটি সব কিছু খুব সুন্দর করে মানে আমার আব্বা সব কিছু জানে। আমি তখন চিন্তা করতেছি হায় আল্লাহ আব্বা এই ব্যাপারগুলো কীভাবে জানে, আব্বা জানলো কী করে। আমার আব্বা তখন বলতেছিল যে তুই বাসায় যা, আমি বাসায় এসে তুই কোথাও যাবি না, তোর সাথে আমার কথা আছে। এরপর যথারীতি সন্ধ্যার সময় বাবা বাসায় আসে। বাবা বাসায় আসার পর আমার তো তখন মানে আমার কলিজায় পানি শুকিয়ে গেছে। আমি তখন চিন্তা করতেছি আল্লাহ আমার তো মনে হয় এখনই মরণ হয়ে যাবে। আব্বা বাসায় আসার পর আব্বা তখন আমার মাকে, আমার বড় ভাইদেরকে ডাকে, আমার ছোটো বোনকেও ডাকে। মানে আমার আব্বার একটা ব্যাপার ভালো, মানে আব্বা যে কোনো ব্যাপার পারিবারিকভাবে ডিল করে, মানে যে কোনো কিছু হইলে মানে ছোটো বোন বা তারপরে ভাইয়া তারপর মা সবাইকে ডাইকা এটা পারিবারিকভাবে এটা সমাধান করার জন্য ট্রাই করে। তো আব্বা সবার কাছে বলতেছিল যে এই ঘটনা ঘটাইছে। এখন আমাদের এলাকার কমিশনার আমাকে ফোন করে এই কথাগুলো বলছে এবং এইটার এখন কী করা যায়। তো আমি তখন আমার আব্বা যখন আমাকে জিজ্ঞেস করে তখন আমি আমার আব্বার কাছে আর মিথ্যে বলি না। আমি তখন আমার আব্বার কাছে বলি যে আব্বা এই ঘটনা, একটা বন্ধু ছিল শাওন মেয়েটাকে আমাদের বাসায় দেওয়া যায়, তোমরা তো কেউ বাসায় ছিল না, তোমরা তো অনুষ্ঠানে গেছিলা, তো এখনও মেয়েটাকে আমি আমার বাসায় রাখি। তো শাওনের নাম্বারটা হঠাৎ করে বন্ধ পাই, অ্যান্ড শাওনের নাম্বারটা যখন বন্ধ পাই তখন আমি মেয়েটাকে আমার একটা বান্ধবীর বাসায় রাখি। বান্ধবীর বাসায় রাখার পর তখন আমি যথারীতি মেয়েটার বাসায় দিয়ে আসি।
মেয়েটা বাসায় দিয়ে আসি। এটা তখন আমার আব্বা আমার দিকে মানে একেবারে মানে চোখগুলো রাঙে আমার দিকে তাকাই থাকে। একটা পর্যায়ে আমাকে ডাক দেয়, মানে সবার কাছ থেকে আমাকে আলাদা করে বলতেছে যে আমি তোকে খুব ফ্রেন্ডলি একটা কথা জিজ্ঞেস করে বন্ধুর মতো। আমি তখন বললাম যে হ্যাঁ আব্বা বলো। আমার আব্বা তখন আমাকে বলতেছে যে ঠিক আছে, মেয়েটাতে তোর বন্ধু আমাদের বাসায় দিয়ে গেছে, তুই মেয়েটাকে রাখছিস, সব কিছু ঠিক আছে, কিন্তু ওই মেয়ের সাথে কি তোর কোনো শারীরিক সম্পর্ক হয়েছে? আব্বা যখন এটা বলে তখন আমি তখন আর কি বলবো আমি বুঝতে পারতেছি না। আমার তখন গলাটলা শুকিয়ে গেছে। আমি চিন্তা করতেছি এখন আমি কি বলবো, মানে আমার তো মুখ থেকে কোনো কথা বেরোচ্ছে না। আমি তখন আমার আব্বাকে বলেছি আব্বা মানে আমি তখন উমতুমতো করতে থাকি। আমার বাবা তখন আসে, মানে আমাকে বলে যে আর কোনো কথা বলিস না। তখন আমাকে বলে যে তুই এখান থেকে যা, আমাকে ওইখান থেকে মিটিং থেকে বিদায় করে দেয়। আমি তখন রুমে এসে প্রচুর পরিমাণ কান্নাকাটি করি। অ্যান্ড শাওনের নাম্বারে কল দিই, বাট শাওনের নাম্বারটা বন্ধ। আর তৃষার নাম্বারে কল দিই, মানে যেই মেয়েটা মানে শাওনের গার্লফ্রেন্ড, তৃষার নাম্বারে কল দিই, তখন তৃষার নাম্বারও বন্ধ। আমি তখন মহা বিপাকে পড়ে যাই, কিরে আমাকে এত বড় বিপদ ধরা ফেলে দিল, এত বড় ট্র্যাপে আমাকে ফেলে দিল, আমি তখন কিছুই বুঝতে পারি না। তো তারপরের দিন রাতটা কেটে যায়, আমি খাওয়া দাওয়া করি না, আমি ঘুমাই থাকি, খাওয়া দাওয়া না করে পরের দিন সকালবেলা আমার আব্বা আমাকে আবারও ডাইকা আমাকে আব্বা গাড়ি করে আবার অফিসে নিয়ে যায়। গাড়ি করে অফিসে নিয়ে যায়। অফিসে যাওয়ার পরে বাবা আমাকে বলতেছে এখন কী করবি? আমি বললাম যে কী করবো? আব্বা বলতেছে তুমি মেয়েটাকে ঘর থেকে পালায় ভাগায় নিয়ে আসলি, এখন ওই কমিশনার আমাকে ফোন দিতে আছে বা এলাকার অনেক নেতা খেতা এই ব্যাপারটা নিয়ে অনেক ইয়ে করতেছে, এখন এটা নিয়ে কী করা যায়? আমি বলি যে আব্বা তুমি এগুলো কী বলতেছো? পরে আমার আব্বা বলতেছে ঠিক আছে। বাবা তখন আমাকে আমাদের এলাকার কমিশনারের কাছে নিয়ে যায়। কমিশনার কাছে নেওয়ার পরে কমিশনার আঙ্কেল তখন মানে আমার সাথে কথা বলে আমাকে জিজ্ঞেস করে। আমি তখন কমিশনার আঙ্কেলকে সব কিছু ট্রু বলি যে আমার বন্ধু এনে দিয়ে গেছিলো, আমি আমার বাসা রাখছি, রাখার পর আমার বন্ধুর মোবাইল বন্ধ। তখন আমার বন্ধুর নাম জিজ্ঞেস করে, কী নাম? শাওন। তো আমি আমার বন্ধুর ঠিকানাও বলি। তো উনি বলতেছে যে না, মানে ওদের যে বাসার ঠিকানা আমার কাছে ছিল ওরা তো ভাড়া থাকতো, ওই বাসা কিন্তু ওরা এখন আর থাকে না। মানে শাওনের এক্স্যাক্টলি ঠিকানাও কিন্তু আমি খুব ভালো জানতাম না, যেহেতু আমি স্কুলে একসাথে পড়াশোনা করছি। বাট কলেজে ওঠার পর ওর সাথে আমার কথাবার্তা হইতো, বাট ওভাবে ওদের বাসায় যাতায়াত বা অত কিছু ভালো ছিল না। তো এরপরও আমাকে কমিশনার আঙ্কেল বলতেছে যে দেখো তুমি যতই শাক দিয়ে মাছ ডাকার চেষ্টা করো এটা হবে না। আমি বললাম কেন? উনি আমাকে বলতেছে যে পরে বলতেছে যে তুমি কি জানো যে কী হয়েছে এখানে? আমি বললাম যে না, কী হয়েছে, মেয়েটা আমার বাসায় ছিল, তারপরে আমি মেয়েটাকে আমার বাসা থেকে আমি ওরে পাঠাই দিছি। তখন উনি আমাকে কিছু ভিডিও দেখায়, মানে আমাদের রুমের কিছু ভিডিও দেখায়, এবং ভিডিও দেখানোর পরে মানে মেয়েটা আমার রুমে ছিল, আমি ঘুমাইছি, মেয়েটা আমার সাথে শুয়েছিল। আমি যখন মেয়েটার সাথে ঘুমাইছিলাম রাতের বেলায় শারীরিক সম্পর্ক হওয়ার পর, তখন ও আমার কিছু একটা ব্যাপারও ভিডিও করে রাখে। মেয়েটা ভিডিও করে তো ভিডিও করে যে আমি তোর সাথে ঘুমাইছি এগুলো ওর কাছে ভিডিও আছে। মানে ভিডিওগুলো সম্পূর্ণ ওই কমিশনার আঙ্কেল ওনার মোবাইল ফোন থেকে আমাকে দেখাচ্ছে এবং আমার আব্বাকেও দেখাচ্ছে। তো কমিশনার আঙ্কেল আমাকে বলতেছে যে মানে আমার আব্বাকে বলতেছে দেখেন যে মেয়েটার ঘটনা, এই মেয়েটার নাম হচ্ছে তৃষা, অ্যান্ড ওই তৃষার বাবা কিন্তু ও বড় লোক মানুষ না, ঠিক আছে, কিন্তু এলাকাতে মানে অনেক বড় রাজনীতিবিদ, মানে রাজনীতি করে, অ্যান্ড মানুষ হিসাবে অত্যন্ত খারাপ। আপনার যদি ব্যাপারটা মানে আমাদেরকে দিয়ে যদি সমাধান না করান তাহলে কিন্তু ব্যাপারটা আইনিভাবে চলে যাবে। আর মেয়েটার কাছে যে ধরনের প্রমাণগুলো আছে আপনার ছেলের নামে, এই ব্যাপারটা যদি আইনিভাবে যায় তাহলে কিন্তু ছেলেটাকে বাঁচাইতে পারবেন না। এই মেয়েটাকে তো বিয়ে করতে হবে, বরং আপনার ছেলের হয়তো জেলও হতে পারে। এটা বলে আমার আব্বাকে বলে। আমার আব্বা বলে যে টাকা পয়সা দিয়ে কোনোভাবে, তখন ওই কমিশন আঙ্কেল বলতেছে না টাকা পয়সা দিয়ে কিছুই করতে পারবে না, কারণ মেয়ের কাছে অলরেডি প্রমাণ আছে। আপনি আমাকে টাকা দিয়ে আমার মুখটা বন্ধ করলেন, কিন্তু এই মেয়ে এই প্রমাণ নিয়ে থানায় যাবে, কোর্টে যাবে, অন্য লোকদের কাছে যাবে, কারণ মেয়ের কাছে প্রমাণ আছে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনার বাসার কাপড় চোপড়, আপনার মেয়ের কাপড় চোপড়, মানে আপনার ছোটো মেয়ের কাপড় চোপড় এই মেয়ের কাছে আছে। এই মেয়ের কাছে এ টু জেড সব কিছু ভিডিও আছে, আপনি কিছু করতে পারবেন না। আমি তখন আব্বা কমিশনের বাসা থেকে চলে আসার পর আব্বা আমাকে বলতেছে কী করবি এখন? মানে আব্বা আমার সাথে খুব সফটলি কথা বলে। আমি তখন আমার আব্বাকে বলেছি আব্বা এটা তো আমাকে একটা ট্র্যাপে ফেলানো হয়েছে, এটা তো তুমি বুঝতেছো না, আমি তো এর সাথে আসলে জড়িত নাই। আমার আব্বা বলতেছে ট্র্যাপে বলিস আর যাই বলিস, যেটা হবার এটা তো হয়ে গেছে, এখন এটা সমাধা কি, আমাকে সমাধার কথা বল। আমি তখন মানে কোনো কিছু বলি না। আব্বা তখন আর অফিসে না গিয়ে আমাকে নিয়ে সরাসরি আমাদের গাড়ি করে বাসা আসার পর আবার আমার ওই আমার ভাইগুলো তখন থাকে না। এর মাঝে আমার বড় ভাই কিন্তু একটা জবে অ্যাটেন্ড করে ফেলে, আর দুইটা ভাই আছে, ওই দুইটা ভাই জব করে, পড়াশোনা করে। তো ছোটো বোন থাকে বাসায়, আমি থাকি, আর আমার বড় দুইটা ভাইয়া থাকার পরে সবাইকে নিয়ে আব্বা আবারও বসার পর আব্বা তখন সবাইকে বলে যে এখন যেটা হবার হয়ে গেছে, এই মেয়েকে যদি আমি এখন ফারবেজকে বিয়ে না করাই তাহলে তো আমার মান সম্মান তো যাবে, মানে মান সম্মান যা যাবার তা তো চলেই গেছে, এখন এই ব্যাপারটা থানা পর্যন্ত যাবে। আমাকে বলতেছে যেটা থানা পর্যন্ত যাবে। আমি তখন বলতেছি যে মানে থানা পর্যন্ত যাবে, আমি মেয়েটাকে বিয়ে করবো, মানে আমি তখন একেবারে নারাজ হয়ে যাই। আমি বলেছি না, আমি এই মেয়েকে কেন বিয়ে করবো, আমি তো মেয়েকে বিয়ে করবো না। আমি তখন আমার আম্মার সামনে বলে ফেলেছি আম্মা তুমি যে মেয়েটাকে পছন্দ করছিলে রিমি, আমাদের কলেজে যাওয়ার পরে যে তোমাকে মা বলে ডাকছিল, তোমার মনে আছে? আমার বলে হ্যাঁ মনে আছে। আমি বললাম তো রিমিকে পছন্দ করি, আমি রিমিকে বিয়ে করবো। এটা বলার পর তখন আমার আব্বা কী করে প্যান্টের বেল খোলে আমাকে ইচ্ছা মতো মারে। আমার ভাইয়া, আমার আব্বা, মানে আমার ভাইয়া, তারপর আমার মা আমার আব্বাকে
ধরে, আমাকে আব্বা কারো কথা শোনে না, আব্বা আমাকে গরুর মতো ওখানে পিটায়, মানে প্রচুর পরিমাণ মারার পর আব্বা আমাকে বলতেছে যে তোরে আমি অনেক অনেক কষ্ট করে লালন পালন করে বড় করছি, আমার মা আর আমার যে ছেলেগুলো আছে ওইগুলোর প্রতি আমি এতটা কেয়ারিং থাকি না তোর প্রতি আমি যতটা কেয়ারিং ছিলাম। আমি তোকে সবচেয়ে বেশি শাসন করতাম, কারণ আমি জানি যে তুই খারাপ হতে পারিস, আমি তোর মাঝে খারাপের কিছু দেখতে পারছি, কিন্তু দেখলাম যে আসলেই তুই খারাপ হয়ে গেছিস, কিন্তু আমার বড় ছেলেগুলো খারাপ হয় নাই। এরপর আমাকে মারে মাইরা আব্বা তখন কী করে আমি জানি না। অ্যান্ড আমার কাছ থেকে আব্বা মোবাইল ফোনটা নিয়ে আছে। অ্যান্ড পরের দিন আব্বা পারিবারিকভাবে ওই তৃষার সাথে আমার বিয়ে ঠিক করে। আমার মা আর আমার ছোটো বোন এসে বলতেছে এই মেয়ের সাথে বিয়ে ঠিক হয়েছে, তুই কোনো পাগলামি করিস না, এখন এই বিয়ে করা ছাড়া কোনো উপায় নাই। তখন আব্বা কী করে পারিবারিকভাবে ওই তৃষা মেয়েটাকে আমাকে বিয়ে করায় নিয়ে আসে। যথারীতি আমার বাসর হয়, বাট বাসর করে যাওয়ার পরে আমার প্রচুর পরিমাণ কান্না আসে, মানে আমার এত কান্না আসে, আমি কিন্তু আমার মন প্রাণ উজাড় করে আমার রিমিকে ভালোবাসি। রিমির জন্য আমার খুব কষ্ট হচ্ছে, আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে, আমার মন চাইতেছে যে আমি চিৎকার করে কাঁদতে ইচ্ছে করতেছে যে আমি রিমিকে এত ভালোবাসি, আমার ভালোবাসার মানুষটার কী হয়ে গেল। আর রিমির সাথে আমার প্রায় এই ঝামেলায় পড়ে প্রায় 5-6 দিনের মতো কোনো যোগাযোগ নাই, কোনো কথাবার্তা নাই। দিন যত সামনের দিকে যাচ্ছে আমার কষ্টের পরিমাণটা ততই বাড়তেছে। তো তৃষার সাথে যখন আমার বাসর হয়, আমি তখন কোনো কিছু না বলে আমি শুধু মানে মেয়েটাকে জিজ্ঞেস করি যে আমি আপনার উপকার করি নাই, আপনার উপকার করছি, আপনাকে মানে থাকতে দিছি, এত উপকার করলাম, কিন্তু এরপরও আপনি কীভাবে পারেন আমার সাথে এই কাজটা করতে। তখন আমাকে বলতেছে কী ব্যাপার, আপনি আমাকে আপনি করে বলতেছেন যে, মানে আমাকে বলছে কী ব্যাপার তুমি আমাকে আপনি করে বলতেছো যে এভাবে। আমি বলি তো আপনি করে বলবেন তো কী বলবো। তো তখন তৃষা আমাকে বলতেছে যে এখন আপনি করে বলতেছো কই, যখন আমি তোমার বাসায় ছিলাম তখন তো আমাকে আপনি করে বলো নাই, অ্যান্ড তুমি আমার সাথে তোমার বাসায় এই কাজগুলো করা কি ঠিক হয়েছে, আমাকে এইভাবে মানে ও সম্পূর্ণ ব্লেমটা আমার উপরে দিয়ে দেয়, দোষটা আমার উপরে দিয়ে দেয়। আমি তখন বলি যে তৃষা শোনো, আমি তোমার সাথে যেটা করেছি এটা সম্পূর্ণ তোমার ইচ্ছা ছিল, আমার ইচ্ছা ছিল না। আমাকে বলে না, এক হাতে তালি বাজে না, তোমার ইচ্ছা ছাড়া এটা হয় না, তোমার চিন্তা করা দরকার ছিল যে আমি তোমার বন্ধুর আমি তোমার বন্ধুর গার্লফ্রেন্ড, এটা চিন্তা করে তুমি আমাকে ছাড়তে পারতা, তুমি কিন্তু আমাকে ছাড়ো নাই, তুমি আমার সাথে শারীরিক সম্পর্ক করছো। আমি বললাম হ্যাঁ করছি, কিন্তু এটার জন্য তো তুমি আমাকে এভাবে ফাঁসাই দিতে পারো না। ও আমাকে বলে আমি তোমাকে ফাঁসাই না, কিন্তু আমার এটা ছাড়া কোনো উপায় ছিল না। আমি বললাম যে কেন উপায় ছিল না। ও আমাকে বলে আমি বাসা থেকে পালিয়ে আসছি শাওনের সাথে, এখন আমি যে শাওনের সাথে পালাইছি এটা শুধু আমি জানি আর শাওন জানে, আর তো কেউ জানে না। আর শাওন যে মোবাইল বন্ধ করে শাওন যে উধাও হয়ে গেছে এটাও কিন্তু মানে তুমি জানো, আর আমার বাবা পরিবারে কেউ জানে না। আমার এলাকাতে আমার বাবা মা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই জানে যে আমি একটা ছেলের সাথে পালিয়ে গেছি। এখন আমি যদি শাওনকে বিয়ে করতে না পারি, আমার তো আর সেকেন্ড কোনো বিয়ে হবে না, আর ফাঁসি দেওয়া ছাড়া ফাঁসি দিয়ে মরে যাওয়া ছাড়া আমার তৃতীয় কোনো রাস্তা খোলা নাই, যার জন্য আমি শেষ পর্যন্ত বাধ্য হয়ে এই কাজটা করছি। তো তুমি আমাকে মাফ করে দাও। আমি এটা ধরো আমার পা ধরে খুব কান্নাকাটি করে। আমি তখন তারে বলি যে আমি একটা মেয়েকে ভালোবাসি, জানা হচ্ছে রিমি, আমি রিমিকে আমার জীবন দিয়ে ভালোবাসি, কিন্তু আমি কখনো চিন্তাই করতে পারি না যে আমার সাথে এই কাজটা হয়ে যাবে। আর সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে আমার বড় 3টা ভাই আছে, আমার বড় ভাইগুলো এখনও বিয়ে করে নাই, আর আমার ছোটো বোনটার এখনও বিয়ে হয় নাই। মানে আমার পড়াশোনা করতেছে, আমি কলেজে পড়ি একটা ছেলে, এই সময় আমার উপরে এই প্রেশারটা কিন্তু মোটেও ঠিক হয় নাই। তো আমাকে বলতেছে একটা সময় সব কিছু ঠিক হয়ে যাবে, তুমি টেনশন করো না, মানে সব কিছু আল্লাহ ঠিক করে দেয়, আমাকে এরকম করে বলে। আমি তখন তার হাতে পায়ে ধরে খুবই কান্না করে বলি যে তৃষা আমি তোমার কাছে মাপ চাই, আমি তোমার সাথে শারীরিক সম্পর্কও করছি, আমি স্বীকার করি, কিন্তু সব কিছুর জন্য আমি তোমার কাছে ক্ষমা চাই, প্লিজ আমাকে মাফ করে দাও। অ্যাটলিস্ট তুমি আমাকে যেভাবেই পারো তুমি আমাকে ডিভোর্স করে তুমি চলে যাও, কারণ আমি রিমিকে ছাড়া অন্য কাউকে আমার জীবনে অ্যাকসেপ্ট করতে পারতেছি না। দেখো তুমি আমার সাথে সংসার করবা, কিন্তু সারাটা জীবন আমি তোমাকে সুখে রাখতে পারবো না, আমাদের সংসারটা সারাটা জীবন কষ্টে কাটবে। প্লিজ তোমার 2টা পায়ে ধরি, তুমি অ্যাটলিস্ট যেভাবে পারো তুমি একটু মানে তুমি আমাকে ডিভোর্স করে দাও। এটা বলে আমি তার হাতে পায়ে ধরে কান্নাকাটি করি। তখন ও কান্নাকাটি করে, ও আমাকে বলে যে তুমি এই কথাটা কীভাবে বলতেছো, আমি তোমাকে বিয়ে করছি, তুমি আমার স্বামী, এখন আমি তোমাকে ডিভোর্স করে দিব। আচ্ছা ঠিক আছে তুমি মন খারাপ করো না, দেখা যাক কী করা যায়। এরপর থেকে রাতটা কোনোভাবে কাটে, বাট আমি তার সাথে কোনো কিছুই করি না, আমি সোফার উপরে ঘুমাই, সে খাটের উপরে ঘুমায়। দেখতে সকাল হয়ে যাওয়ার পরে আমি তখন একেবারে ভোরে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে আমি কী করে আমাদের বাসার বারান্দায় মানে আমাদের মানে মেইন ডোরের বারান্দায় গিয়ে বসে থাকি, একটা বড় বারান্দা আছে, ওইখানে বসার পরে তখন আমার পিছন থেকে আমার মা আসে, আমার মা আমাকে ধরার পরে আমি তখন মারে জড়াই ধরে হাউ মাউ করে কান্নাকাটি করি। আমার মাকে বলি যে মা আমাকে ফাঁসাই দেওয়া হয়েছে মা, এটার জন্য আমি দোষারোপ না মা, আমি অতটা অন্যায় করি নাই মা, প্লিজ তুমি বিশ্বাস করো।
আমার মা বলে, আমি তোরে পেটে ধরছি, তুই আমার সন্তান, আমি কিন্তু তোরে ভালো করেই চিনি, আমি জানি এই কাজটা তুই কখনোই করতে পারিস না, অ্যান্ড এটা তোকে ফাঁসে দেওয়া হয়েছে। আমি তখন আমার মারে বলি যে মা, এখন আমি কি করতে পারি, তুমি আমাকে একটা বুদ্ধি দাও, কারণ আমার তো এখন মরণ ছাড়া আর কোনো গতি নেই, আমি এখন কী করবো। আমার মা আমারে বলতেছে যে টেনশন করিস না, সব কিছু ঠিক হয়ে যাবে। আমি তখন আমার মারে বলতেছি, মা আমি তোমারে ছুঁয়ে কসম করে বলতেছি, আমি আমার জীবনের চাইতে বেশি রিমিকে ভালোবাসি, রিমির জন্য আমার কলিজাটা ছিঁড়ে যাইতে আছে, আমি রিমির সাথে কথা বলতে পারতেছি না, রিমি আমার সাথে রাগ করে মোবাইল ফোনটা বন্ধ করে দিয়েছে। আমার মা আমাকে বলে, এখন বিয়ে করে ফেলছিস, কোনো উপায় তো নাই, কোনো উপায় তো নাই, অ্যান্ড এখন ঠান্ডা মাথায় থাক, কারণ এলাকা অনেক গরম, তোর আব্বার কাছে বিভিন্ন নেতা খেতারা অনেকে ফোন টোন করে, এটা নিয়ে অনেক ঝামেলা চলতেছে এলাকাতে, তুই একটু চুপ করে থাক, দেখা যাক কী হয়। যেতে যেতে প্রায় এক সপ্তাহের মতো কেটে যায়, অ্যান্ড এক সপ্তাহে আমি একটাবারের জন্যও কিন্তু আমি তৃষার গায়ে হাত দিই না, আমি এক সপ্তাহ ধরে শুধুমাত্র কোনোভাবে পারতেছি না ওরা, আমি এখান থেকে যেভাবেই পারি বিদায় করার জন্য আমি কোনোভাবে ওর এখান থেকে বিদায় করার জন্য চাইতেছি। তো এইভাবে যে দিনগুলো সামনে দিয়ে কাটতেছে, অ্যান্ড কাটতে একটা পর্যায়ে আমি খুব খেয়াল করে দেখি যে আমার মায়ের সাথে কোনোভাবেই তৃষার হয় না, মায়ের মনের ভিতরে তৃষার জন্য একটা খারাপ চিন্তাভাবনা চলে আসে। খারাপ চিন্তাভাবনা বলতে, মা তো তৃষাকে আসলে মন থেকে পছন্দই করে না, আর যেহেতু তৃষা এটা একটা জোর জবস্ত করে করছে, মা তো ব্যাপারটা বুঝতে পারছে, মা কোনোভাবে তৃষার সাথে মানায় নিতে পারে না। তৃষা আর মায়ের মাঝে প্রচণ্ড রকম ঝগড়া হয়, এত পরিমাণ ঝগড়া হয় যে মা তৃষাকে দেখতে পারে না, তৃষা মাকে দেখতে পারে না, এত পরিমাণ ঝগড়া হয়। এখন আব্বাও ব্যাপারটা নিয়ে খুব মুখ কালাকালি করে ঘরের ভিতরে, আব্বাও মুখ কালা করে। আমার বড় যে ভাইগুলো আছে, আমার ওই বড় ভাইগুলো কেউ তৃষার সাথে কথা বলে না, আমার ছোটো বোনও কথা বলে না, অ্যান্ড তৃষা কন্টিনিউ আমার মায়ের সাথে ঝগড়া করে, আমার আব্বাকেও পর্যন্ত অগত্য ভাষায় কথাবার্তা বলে, আর বড় ভাইগুলোকে তো দামই দেয় না, পুরো একদম বেপরোয়াভাবে চলাফেরা করতেছে। কাটতে প্রায় 3 মাসের মতো কেটে যায়, তখন কিন্তু আর আমি পড়াশোনা করি না, পড়াশোনা ছেড়ে দিই। 3 মাসের মতো কেটে যায়। 3 মাস পরে আমি একটা পর্যায়ে দেখতেছি যে আমার মায়ের সাথে তৃষার শুধুমাত্র হাতাহাতি ছাড়া কিলাকিলি ছাড়া বাকি রকমের মুখে যত রকমের ঝগড়া আছে সমস্ত রকমের ঝগড়াগুলো চলতে থাকে। এরকম করে ঝগড়ার পরিমাণ এত বাড়তে থাকে, আমি একেবারে পাগল হয়ে যাই। আমি আর বাসায় আসি না, অত বেশি বাসায় আসি না, আমি বাইরেই থাকি। আমি অত বাসা আসি না, কারণ আমি চিন্তা করতেছি বাসা এসে আমি করবোটাকে, আমি বাসা আসি না, আমি বাইরে থাকতেছি। তো একটা পর্যায়ে আমি চিন্তা করতেছি যে এইভাবে তৃষার সাথে আমার আম্মার ঝগড়া লেগে আছে, একমাত্র আমার জন্য আজকের আমাদের পরিবারের সমস্ত সুখটা হারাই গেছে। খালি আমার জন্য আজকে আব্বা আম্মার মনে এত কষ্ট, আমার আব্বা আম্মা আমার ভাইদের মনে এত কষ্ট, আমার জন্য আজকে আমাদের পরিবারটা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেল। এটা চিন্তা করে আমি তখন ভাবি যে আমি আর এই বাসায় থাকবো না, আমি একটা প্ল্যানিং করে আমি এই বাসা থেকে চলে যাব। তখন আমি একদিন তৃষাকে বলি যে তৃষা, আমি আর এই বাসায় থাকবো না, আমি এই বাসা থেকে চলে যাবো। ওকে, এটা বলি। আমাকে বলে যে কেন চলে যাবা? আমি বলি যে না, থাকবো না, কারণ হচ্ছে দেখো আব্বা আম্মার সাথে তোমার কন্টিনিউ ঝগড়া হচ্ছে, বাট ঝগড়াটা একটা যেমনই হোক, বাট আম্মা তোমাকে মেনে নিতে পারতেছে না, আর তুমি আমাকে মানিয়ে নিতে পারতেছো না। ও আমাকে বলে যে না, আম্মার সাথে আমার ঝগড়া হবে না, আমি আম্মাকে মানিয়ে নেওয়ার জন্য চেষ্টা করবো, তোমাকে একটু সময় দাও। তাই বলি ঠিক আছে, তাহলে কিন্তু আম্মার সাথে কিন্তু ঝগড়া হলে আমি বাসায় থাকবো না। ঠিক তারই কয়েকদিন পরে আমি দেখি যে তৃষা কিছুটা ভালো হয়েছে, বাট আমার মা ঠিক হচ্ছে না। তৃষা অতটা ঝগড়া করে না আমার আম্মার সাথে, কিন্তু আমার আম্মা কোনোভাবেই তৃষাকে সহ্য করতে পারে না। তৃষার ছায়া দেখলে আমার আম্মা রেগে যায়, তৃষার ছায়া দেখলে আমার আম্মা ঝগড়া করে, এত পরিমাণ ঝগড়া করে। আমি যখন আমি মাকে বলি যে মা, তুমি তো আমাকে সান্ত্বনা দিয়েছিলা, তুমি তো আমাকে বুঝাইছিলা, এখন তুমি যে কাজগুলো করতেছো এই কাজগুলো কি তুমি ঠিক করতেছো? তুমি এটার একটা সমাধান করো, তৃষার সাথে ঝগড়া করে কি হবে? কিন্তু আমার মা কোনোভাবে আমার কথা শোনে না। আমার মা দিন যত যাচ্ছে তৃষার সাথে আমার মায়ের ঝগড়া বেড়ে যাচ্ছে। আমার মা পারতেছে না যে তৃষাকে গলা টিপে হত্যা করে ফেলবে, অ্যান্ড ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিবে, বাট ওরকমভাবে কিছুই করতে পারতেছে না, কারণ তৃষার আব্বাও কিন্তু মোটামুটি খুবই পাওয়ারফুল একটা লোক। ওনার অত বেশি টাকা পয়সা নাই ঠিক আছে, কিন্তু উপরের লেভেলে ওনার ভালো ভালো লোকদের সাথে লিঙ্ক আছে, উনি অনেক ভালো একজন রাজনীতিবিদ। এই জন্য আমরা কোনো কিছু করতে পারতেছি না। সবশেষ আমি চিন্তা করে দেখলাম যে এই বাসার ভিতরে থাকার কোনো রকম স্কোপ নাই, অ্যান্ড একটা সময় আমি আর বাসা আসি না, আমি বাইরে থাকি। আমি বাসা আসি না, রাতের বেলায় 2 রাতে বাসা আসা না পরে আমার মা আমাকে ফোন করে কান্নাকাটি করে, আমাকে বলে বাবা তুই বাসায় খুব কান্নাকাটি করে। আমি বলি কেন বাসায় যাব? আমি বাসায় কেন যাব তোমরা আমাকে বলো, আমি যে তোমাদের সন্তান, এটা কি তোমরা বিন্দুমাত্র মূল্যায়ন করো? আমি ঘরে গেলেই দেখতে পাই যে তুমি সেই তৃষার সাথে ঝগড়া করতেছো, অ্যান্ড এই ঝগড়া ঝাঁটিগুলো কতদিন ধরে চলবে তুমি আমাকে বলো? আমি এগুলো মেনে নিতে পারতেছি না মা, অ্যাটলিস্ট আমি এটা পারবো না। অ্যান্ড আমার মা আমাকে বলে যে তুই কী করবি এখন? আমি বলি যে আমি যেখানে সেখানে থাকবো। অ্যান্ড একটা পর্যায়ে তখন আমার আব্বা আমাকে ফোন করে বলে যে তুই যেখানে আছিস সেখানে থাকবি, তোর বউ আমাদের ঘরে থাকবে, তুই বাইরে থাকবি, এটা কেমন দেখায়? তুই যেখানে থাকবি তোর বউকে তুই সেখানে নিয়ে যা। এরপর আব্বা যদি এই কথা সোজাসুজি বলিয়ে দেয় আর ভাইগুলো আমার সাথে কথা বলে না, তখন আমি কী করি, বাইরে একটা বাসা ভাড়া করি। বাসা ভাড়া করে আমার কপালে যা আছে তাই হবে, আমি একটা বাসা ভাড়া করি। তখন আমি একটা চাকরি নেই, একটা বন্ধুর মাধ্যমে ওর বাবার অফিসে আমি একটা চাকরি নেই।
আমি তো আসলে মানে ইন্টারও কমপ্লিট করতে পারি না, মাত্র এসএসসি সার্টিফিকেট, তারপরে অফিস সহকারী হিসেবে আমি একটা চাকরি নেওয়া আমার বন্ধুর বাবার অফিসে, ওখানে চাকরি নেওয়ার পর তখন আমি একটা বাসা ভাড়া করে আমি তখন তৃষাকে নিয়ে ওই বাসার মধ্যে উঠি। তৃষা যদিও যাইতে চায় না, মানে প্রচুর পরিমাণ চিল্লে করেছো যাবে না, ও ওই বাসায় থাকবে, মানে আসতে চায় না, বাট আমি তারপরেও তৃষাকে নিয়ে ওখানে চলে আসি। তো আসার পর তখন আমি তৃষাকে নিয়ে মানে নতুন একটা বাসা নেওয়ার পরে আমি ওখানে থাকতেছি। তো মা কিন্তু আসে না, আব্বা মাঝে মাঝে এসে আমাকে দেখা যায়, আব্বা মাঝে মাঝে আসে, মা আমার সাথে ফোনে কথা বলে, মা ওই আমাদের বাসায় আসে না, বাইরে আমার সাথে দেখা করে, মানে বাইরে কোথাও দেখা করে, আর আমি মাঝে মাঝে আমাদের বাসায় আসি ওভাবে। তো এভাবে যাইতে মানে দিনগুলো যাচ্ছে, বাট একটা পর্যায়ে আমি আস্তে আস্তে শুনতেছি আমার আব্বার মানে জায়গা সম্পত্তিগুলো আমার আব্বা আস্তে আস্তে আমার ভাইদের নামে লিখে দিচ্ছে। আমার যে বড় ভাইগুলো আছে ওনাদের নামে, আমাদের ঢাকা শহরে যে জায়গাগুলো আছে ওগুলো আস্তে আস্তে করে আমার ভাইদের নামে লিখে দেয়। তো এরই মাঝে আমার ছোটো বোনেরও বিয়ে ঠিক হয়, এঙ্গেজমেন্ট হয়ে যায়, কিন্তু ছোটো বোন বাড়িতেই থাকে, মানে বাসায় থাকে, এঙ্গেজমেন্ট হয়ে থাকে। তো আমি তখন আমার মাকে একদিন এই ব্যাপারগুলো জিজ্ঞেস করি, আমি বলি মা ব্যাপারগুলো আমি কিছুই বুঝতে পারতেছি না, আমি বিভিন্ন আমার ছোটো বোনের মুখেই শুনতে পারি যে আব্বা নাকি আমার ভাইদের নাম এরকম করে দলিল করে জায়গাটাকে দিয়ে দিতেছে। এগুলো আমি মার কাছে শুনতে পাই। মা আমাকে বলে যে তোর বাবার সম্পত্তি এখন তোর বাবা যদি দিয়ে দেয় আমি কী করতে পারবো। আমি তখন আমার মাকে বলি যে মা এটা কেমন কথা বলতেছো যে আমার আব্বার সম্পত্তি আমার আব্বা দিয়ে দিবে, তো আমি কি আমার আব্বার সন্তান না? তখন আমার মা আমাকে বলে যে তোর বাবা তো তোকে সন্তান মনেই করে না। আমি বলি কী বলো আমার আব্বা, মানে আমি বলি মা এটা তুমি কী বলো? আমার মা বলে যে তোর আব্বা এখন কারো কাছে গিয়ে তোর পরিচয় দেয় না, মানে তুই যে তার সন্তান এটা তোকে পরিচয় করে না। অ্যান্ড আমিও শুনছি যে তোদের মানে আমাদের একটা ফ্ল্যাট ছিল ওইটা নাকি আমার 3 ভাই নাম আব্বা লিখে দেয়। তো আমি তখন খুবই কষ্ট পাই, আমি তখন বুঝতেছি যে আমার পরিবারের মানুষগুলো আমার কাছ থেকে আস্তে আস্তে করে একটু করে সরে যাচ্ছে। আমার বুকের ভিতর তখন এক পরিমাণ কষ্ট জমা হয়। এভাবে যেতে যেতে একটা পর্যায়ে আমার বউ তৃষা বাচ্চা কনসেপ্ট করে। তৃষা যখন বাচ্চা কনসেপ্ট করে তখন আমি চিন্তা করি যে মানে যত যাই হোক, যত যেটাই হয়ে গেছে এটা নিয়ে তো আর চিন্তা ভাবনা করে কোনো লাভ নাই। আমি আর কি করতে পারবো? আব্বা আম্মা যদি আমাকে পরিবার থেকে আলাদাই করে দেয়, তারা যদি আমাকে তাদের সন্তান হিসেবে মেনে নাই নেয়, তাহলে তো আমার আর কিছু করার নাই। আমি বলি যে আমার কপালে যা আছে তাই হবে, আমি আমার ভাগ্যে আল্লাহ তাআলা যা লিখে রাখছে তাই হবে। আমি তৃষাকে নিয়ে সুন্দর করে সংসার করতে শুরু করি। অ্যান্ড একটা পর্যায়ে আমার তৃষার ঘরে একটা মেয়ে সন্তান হয়। আমার সন্তানটা যেদিন হয় সেদিন আমার মা আসে অ্যান্ড আমার শ্বশুর শাশুড়িও আসে, আমার আম্মা, আমার শ্বশুর শাশুড়ি, তারপরে আমার আব্বা আসে না, আর আমার ছোটো বোনটাও আসে। আমার ছোটো বোন আমার মা আসে, আসার পরে আমার মানে আলহামদুলিল্লাহ আমার একটা মেয়ে সন্তান হয়। সন্তানটা হওয়ার পরে আমার মেয়ে সন্তানটা অনেক সুন্দর হয়, মানে অনেক সুন্দর হয়। আমার মা তখন কী করে, আমার মেয়েটাকে একটা স্বর্ণের চেন দেয়, মানে একটা ছোটো স্বর্ণের চেন আমার মেয়েটার গলায় দেয়। অ্যান্ড আমার মা তখন আমার শ্বশুর শাশুড়ির সাথে কিন্তু আমার মা কথা বলে না, আমার মা আমার শ্বশুর শাশুড়ির সাথে কোনো কথা বলে না। একটা পর্যায়ে মা তখন ওখান থেকে বেরিয়ে যাওয়ার পর আমি তখন মাকে বলি যে মা তুমি চলে যেতেছো, আজকের একটা থাক, ওইটা বলি। আমার মা বলে না থাকতে হবে না, ঠিক আছে তুই থাক। তো যাই হোক, এভাবে আমি তখন আমার মাকে বিদায় করে দিই। আমার মা তখন চলে যায়, ছোটো বোনটা তখন চলে যায়। অ্যান্ড তারই 3-4 দিন পরে আমার ছোটো বোনের মানে বিয়ে হয়। তো বিয়ে হয় বলতে মানে আগে তো এঙ্গেজমেন্ট হয়ে গেছে, এখন বিয়ে। তো বিয়ের সময় মানে সবাই বলতেছে, মানে আমার মা আমাকে রিকোয়েস্ট করতেছে, মানে আমার ভাইয়েরাও বলতেছে, আমার ছোটো বোনও বলতেছে যে আমার বউকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমার মা বলতেছে যে না আনিস না, আমাকে মা মানা করে। আমি বললাম যে কেন? প্রথমে আমার মা বলতেছে যে যেহেতু মানে বাচ্চা হয়েছে ওর সমস্যা হতে পারে, আর বাচ্চাটারও সমস্যা হতে পারে, এটা বলে। অ্যান্ড আমি তখন বলি যে না সমস্যা কী হবে, অনেক দিন তো হয়ে গেছে, প্রায় অনেক দিন তো কেটে গেছে, প্রবলেম নাই। তখন আমার আম্মা আমাকে বলতেছে যে না আনিস না, আমাকে মা ডাইরেক্ট মানা করে, মানে আমার মা জাস্ট এক্সকিউজ দেখাচ্ছে, বাট মা আসলে মন থেকে ওকে আনতে যাচ্ছে না। এরপর আমি বলি যে আচ্ছা ঠিক আছে, আমি আর ওকে আনবো না। এরপর আমি ওকে আনি না। বাট এইভাবে আস্তে আস্তে করে আমার ছোটো বোনের বিয়ে হয়ে যাওয়ার পরে আমাদের অনেক জায়গায় সম্পত্তি, মানে আমাদের যতটা জায়গায় সম্পত্তি আছে, খেলে আমাদের বাড়িটা ছাড়া সব কিছু আমার আব্বা আমাদের ভাইদের নামে, আমার 3 ভাইয়ের নামে, আমার ছোটো বোনের নামে বন্টন করে দেয়। আর আব্বা তখন আমার সাথে অত ভালো করে কথা বলে না, রাস্তায় দেখলে আব্বা ভালো আছি অতটুকুই, মানে আমি যে ওনার একটা সন্তান ওই হিসাবে আব্বা আমাকে বিন্দুমাত্র মূল্যায়ন করে না। মানে আব্বা আমার ওই 3 ভাইকে নিয়ে অনেক খুশি, আমার বোনকে নিয়ে অনেক খুশি। মানে বাবার ছেলে হিসাবে আমি কোনোভাবে বাবার কাছে একটু প্রায়োরিটি পাই না। তো আমি মনকে বুঝে যে আল্লাহ যা করে হয়তো ভালোর জন্যই করে। অ্যান্ড এটা নিয়ে যাই হোক আমি আর কিছু বলি না। তো আস্তে আস্তে আমার মেয়েটা বড় হয়, তখন আমার বউ কিন্তু মানে তৃষা কিন্তু আস্তে আস্তে বুঝতে পারে যে আমি আমার পরিবার থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যাচ্ছি, এটা কিন্তু তৃষা বুঝতে পারে। অ্যান্ড তখন তৃষাও জানি আমার সাথে একটু কেমন মানে ভাব করে বলতে আগে যেরকম আমার প্রতি বা টান ভালোবাসা মানে যতটুকু ছিল, বাট আস্তে আস্তে আমি দেখি যে তৃষার মাঝে একটা পরিবর্তন চলে আসে, মানে ও একটু পরিবর্তিত হয়ে যায় আমার সাথে, মানে আগের মতো খুব ক্লোজলি মিশে না, একটু দূরে মানে স্পেস বজায় রাখে। মানে স্পেস বজায় রাখার কারণটা হয়তো এটাই যে ও বুঝতে পারছে যে আমার পরিবার থেকে আমি আর নাই।
কিন্তু এরই মাঝে আমি আর আমার যে বন্ধু শাওন ছিল, যে তৃষার এক্স বয়ফ্রেন্ড, ওই লোকটাকে কিন্তু আমি আর মানে আমার ওই বন্ধুটাকে আমি আর কখনো নাম্বারও ট্রাই করি নাই, ওটা ওভাবেই চলে গেছে। আর আমার জীবন থেকে রিমির সাথে আমার আর কখনো কথা হয় নাই। ওইখানে রিমির সাথে আমার ব্রেকআপ, রিমি জানতে পারছে আমি বিয়ে করছে বা ব্যাপারগুলো রিমি সবই জানতে পারছে, আমার সাথে রিমি আর কোনো যোগাযোগ করে নাই। তো এরপরে এভাবে যেতে যেতে প্রায় আরও আমার মেয়েটা তখন মোটামুটি একটু বড় হয়, মানে হাঁটতে পারে, হাঁটাচলা করতে পারে। ওই সময় তখনও মানে কি ও কিন্তু বেশিরভাগ সময় মানে আমার বউ তৃষা কিন্তু বেশিরভাগ সময় ওর বাপের বাড়িতে থাকে, মানে ওদের বাড়িতে থাকে। আমার বাসায় আসে খুবই কম, দেখা যায় সপ্তাহের ভিতরে মানে 4 দিন 5 দিন হচ্ছে ওদের বাড়িতে থাকে, অ্যান্ড বাকি সময়টা আমাদের বাসায় থাকে। তখন আমি একা রান্নাবান্না করি, খাওয়া দাওয়া করি, এভাবে আমার দিনগুলো সামনের দিকে কাটতেছিল। তখন একটা পর্যায়ে ও আমাকে আরও কিছুদিন কাটে, এখানে প্রায় আরও 6 থেকে 7 মাসের মতো কেটে যায়, 6-7 মাস। বাট আমি তখন আমার পরিবারের সাথে অতটা কথা বলি না, অফিসে যাই, চাকরি করে, বাসায় আসি, রান্নাবান্না করে খাই, মেয়েটাকে মাঝে মাঝে নিয়ে আসি, মেয়েটাকে আদর করি, তখন ওভাবে হচ্ছে যে কন্টিনিউ যাচ্ছে। তো যেতে যেতে একদিন তৃষা আমাকে বলতেছে যে ওরা নাকি ওর পরিবারের সবাই মিলে কক্সবাজার যাবে। আমাকে বলতেছে আমরা পরিবারের সবাই মিলে কক্সবাজার যাবো, আমাকে বলতেছে। তো আমার তখন অফিসে অনেক চাপ, আমি তখন তারে বলি যে তোমরা পরিবারের সবাই মিলে যাও, আমার পক্ষে তো আসলে যাওয়া সম্ভব না, মানে অফিসে অনেক কাজ, মানে আমি তো যেতে পারবো, এটা ওকে বলি। তো বলে যে মানে তা ও কিন্তু আমাকে যাওয়ার জন্য একটাবারও বলে না, ও নিজে বলে যে ও যাবে, ও আমাকে এটাই বলে যে ও যাবে। আমি তখন তারা বলি যে ঠিক আছে তুমি যাও, আমার মেয়েটাকে নিয়ে যাও, আর ওকে ঠান্ডা লাগেও না, তখন কিন্তু ঠান্ডার সময় ছিল, ঠান্ডা চলে আসছে। আমি বলি ঠান্ডা লাগেও না, মানে তোমরা যাও, তোমাদের সাথে আমার ফোনে কথা হবে, এটা আমি তাকে বলি। তো এটা বলার পর ও বলে যে না, মানে মেয়েকে নিব না, এটা বলে। আমি বললাম কেমা, এটা তুমি কেমন কথা বলতেছো যে মেয়েকে নিবা না? তখন ও আমাকে বলতেছে যে মেয়েকে কেন নিব, আমার মেয়ে কি দুধ খায়, এটা কি দুধের মেয়ে? আমি তখন বলতেছি তুমি তোমার পরিবারের সাথে কক্সবাজার যাবা, এখানে তোমার মেয়েকে নিবা না, এটা কেমন কথা? তখনও মানে কোনো কথা বলে চুপ হয়ে যায়। আমি বলি যে আসলেই কোথায় যাওয়া, সত্যি করে বলো তো। আমাকে বলতেছে আসলে আমি আমার মেয়েকে নিয়ে যাবো না, আমার বান্ধবীদের সাথে কক্সবাজার ঘুরতে যাবো। তাই আমি বললাম যে তোমার বান্ধবী? বলে হ্যাঁ, আমার বান্ধবীদের সাথে যাবো। আমি তখন বলি যে মানে এটা কেমন কথা বলতেছো, তোমার বান্ধবীদের সাথে তুমি যাবা, তো এটা কেমন দেখাও? আমাকে বলে যে কেমন দেখাবে কি, আমার সব বান্ধবীর তো বিয়ে হয়ে গেছে, ওরা সবাই মিলে যাবে, আমিও যাব, এখন তুমি আমাকে মানা করো, এরকম করে আমাকে বলে। আমি তখন তাকে বলি যে দেখো ঠিক আছে ফাইন, কারণ আমি তো আর ওকে কোনোভাবে প্রতিবাদ করি না। তাই বললাম আচ্ছা ঠিক আছে ফাইন, তুমি যদি মনে করো যে তুমি যাবা তখন যাও। তাই আমি বলছি মেয়েটা কোথায় থাকবে? ও বলে যে মেয়েটা আমার আম্মার কাছে থাকবে, হ্যাঁ, ওর মায়ের কাছে ওর মেয়েটাকে দেওয়া যায়। তো দিয়ে যাওয়ার পর আমার আসলে কিন্তু তখন আমি একটু অ্যাবনর্মাল টাইপের, মানে আমার বউ কোথায় যায়, আমার বউ কী করে, মানে এগুলোর প্রতি আমার কোনো মানে মনোযোগ নেই, মানে কোনো রকম মানে খোঁজখবর নেই, আমি ওকে কিছুই করি না। ও কোথায় যায় কী করে ওটা নিয়ে আমি আর মানে কোনো রকমের ধার ধারি না। তো যাই হোক, এভাবে চলে যাওয়ার পরে আমার মেয়েটা তো আমার শ্বশুরবাড়িতে থাকে, বাট 2 দিন আমি ওর সাথে ফোনে কথা বলি, তৃতীয় দিনের দিন দেখি যে ওর মোবাইলটা বন্ধ, ও নাম্বারে ট্রাই করি, নাম্বারটা বন্ধ পাওয়ার পর আমি তখন চিন্তা করি কী ব্যাপার, নাম্বারটা বন্ধ কেন, নাম্বারে যতই ট্রাই করি নাম্বারটা বন্ধ। তখন আমি আমার শ্বশুরবাড়িতে আসি, আমার শ্বশুরকে বলি যে কী ব্যাপার, তৃষার নাম্বারটা বন্ধ কেন, তৃষার নাম্বার তো লাইন পাইতেছি না। উনি আমাকে বলতেছে যে কেন, মানে নাম্বার বন্ধ? আমি বললাম হ্যাঁ বন্ধ। আমি ট্রাই করি, তখন নাম্বার বন্ধ। তখন আর আব্বা আমা বলি কোথায় চলে গেল। আমি তখন মানে ওরা খুঁজতে থাকে। আমি তখন আমার আব্বা আমাকে বলি এরকম আমার মেয়েটা রেখে গেল তৃষা কক্সবাজারে কথা বলে, এখন তো তৃষাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন আমি বলি যে ওর যে বান্ধবী আছে, বান্ধবীদের সাথে কথা বলেন। অ্যান্ড ওর আব্বা মা তখন বলতেছে ও যে কক্সবাজার যাবে এটা তো আমাদেরকেও বলে নাই, ও বলছে ওর একটা বান্ধবীর বাসা যাবে, এটা বলে ওর মেয়েটাকে রেখে গেছে। আমি তখন বলি যে ওর বাবা মায়ের চোখে মুখে আমি কেমন জানি মিথ্যের একটা চাপ পাই, আমার কাছে মনে হয় যে তারা মিথ্যে বলে, ও তৃষা কোথায় আছে ওরা জানে, আমার কাছে এই ব্যাপারটা মনে হয়। আমি তখন বলি যে আপনারা মানে বলতেছেন না কেন তৃষা কোথায়, মানে ওদেরকে একটু প্রেশার দিই। কিন্তু আমি বরাবরের মতো বলে রাখি ওর বাবার এত পাওয়ার ঢাকা শহরে যে আমি আসলে ওর বাবার উপরে মানে কোনো কথা বলতে পারি না। আমি তখন আমার মায়ের কাছে গিয়ে খুব কান্নাকাটি করি, আমার মাকে বলি যে মা তৃষা কোথায় চলে গেল। প্রায় দেখতে দেখতে এখানে প্রায় আরও 1 মাসের মতো কেটে যায়, বাট তৃষার সাথে আমার আর কোনো যোগাযোগ নাই। আমার মেয়েটাও প্রচুর কান্নাকাটি করে। তখন আমি আমার মেয়েটাকে নিয়ে আমার মাকে বলি যে মা এখন কী করা যায়। মা আমাকে বলে যে তুই টেনশন করিস না, আল্লাহ আল্লাহ কর। তো ওরা তখন পত্রিকাতে পর্যন্ত নিখোঁজ বিজ্ঞপ্তি দেয়, ওর বাবা মা পত্রিকাতে পর্যন্ত নিখোঁজ বিজ্ঞপ্তি দেয়, বাট ওকে পাওয়া যায় না, মানে ওকে পাওয়াই যায় না। আমি তখন থানাতে যাই, থানাতে গিয়ে জিডি করি, বিভিন্ন জায়গায় খুঁজতে থাকে, আমি আর ওর কোনো খোঁজ খবরে পাই না, ওর কোনো সন্ধানে পাই না, ও কোথায় চলে গেল, মানে হঠাৎ করে উধাও হয়ে গেল। এরপর এভাবে আমি কান্নাকাটি করি, আমার ভীষণ খারাপ লাগে। তখন আমার মা কী করে আমাকে আমাদের বাসায় নিয়ে আসে, তখন আমি আমাদের বাসায় আসি। অ্যান্ড বাসায় আসার পরে আমার আব্বা আমার সাথে অতটা কথা বলে না, কিন্তু আমার বড় ভাই আর আমার ছোটো বোনটা আমার সাথে কথা বলে, মাও কথা বলে, মানে শুধু আব্বা কথা বলে না। তো এইভাবে আরও প্রায় 5-6 দিনের মতো থাকে। তখন মেয়েটার জন্য খুব খারাপ লাগে, আমার মেয়েটার জন্য আমার ভীষণ কষ্ট হয়। তখন আমি একদিন আমার মাকে আমার হচ্ছে ছোটো বোনকে আমার শ্বশুরবাড়িতে পাঠাই, তখন আমি আমার মেয়েটাকে নিয়ে আসি। নিয়ে আসার পরে আমার বোনের বিয়ে হয়ে গেছে, আমার বোন জামাই কিন্তু হচ্ছে লন্ডনে থাকে।
আমার বোন জামাই লন্ডনে থাকে অ্যান্ড আমার বোন জামাই লন্ডনে থাকে অ্যান্ড আমার ছোটো বোন তখন আমাদের বাসায় থাকে। তো এভাবে থাকার পর তখন ও কিন্তু এখানে আমার সাথে চলতেছে, বাট ওর আর কোনো খোঁজ খবর পাই না, মানে কোনো রকম খোঁজ খবর পাই না। তো না পাওয়াতে আমার কিন্তু মানে ভীষণ মানে এত পরিমাণ কষ্ট লাগে, মানে আমার কাছে মনে হয় যেন পুরো পৃথিবীটা মানে একদিকে আমার এত পরিমাণ আমার বুকটা অনেক ভার হয়ে যায়। আমি আর মানে আমার মেয়েটাকে নিয়ে তখন আমি আমাদের বাড়িতে থাকতেছি তখন আর আমি ওর কোনো আর কোনো মানে খোঁজ খবর পাইলামই না। মানে আমার জীবন থেকে যেরকম হঠাৎ করে একটা সময় হচ্ছে শাওন হারিয়ে গেছে, ঠিক তেমন করে আমার বউ তৃষা আমার জীবন থেকে হারিয়ে গেছে। যেতে যেতে প্রায় 6 মাসের মতো কেটে যায়। ওর কোনো খোঁজখবর নাই। ওর বাবা মা একটা কথাই বলেছে, ওরা মানে ওদের মেয়ে কোথায় গেছে ওরা নিজেরাও জানে না। অ্যান্ড আমি তখন মানে চিন্তা করেছি, আল্লাহ কোথায় চলে গেল। একটাবারের জন্য আমি যদি জানতে পারতাম যে কোথায় গেছে, মানে আমাকে বলে যাইতো কোথায় গেছে, অ্যাটলিস্ট আমাকে একটু বলতো। আমি কোনো কিছুই বললো না। তো না বলার পরে যাই হোক এভাবে দিনগুলো কাটতেছে। তো ঠিক তারই কিছুদিন পরে একদিন আমি আমার ছোটো বোনের জামাইয়ের সাথে কথা বলি মাঝে মাঝে। একদিন আমার ছোটো বোন জামাই মানে আমার বোন মানে আমার বোন কী করে আমার মানে তৃষার ছবি আমার ছোটো বোন জামাইকে পাঠায়। মানে সব কিছু জানার পরে বলে যে মেয়েটা কেমন একটু দেখি, ছবি পাঠায়। এখন ছবি পাঠানোর পরে একদিন তৃষা মানে আমার ছোটো বোন জামাই আমাকে ফোন করে, লন্ডন থেকে আমাকে ফোন করে বলতেছে, আচ্ছা ভাইয়া আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, আপনি কিছু মনে করবেন না। আমি বললাম যে না, কিছু মনে করবো না। আমাকে বলতেছে, আপনি যে মেয়েটাকে বিয়ে করছেন এই মেয়েটার সম্বন্ধে আপনি কত দূর জানেন, আমাকে এটা বলে। আমি বলি যে হ্যাঁ, ও তো ভালো ছিল, বিয়ে করছে বা সবই ঠিক আছে। উনি আমাকে বলে যে আমার কাছে মনে হচ্ছে, আই ডোন্ট নো এক্স্যাক্টলি, বাট আমার কাছে মনে হচ্ছে যে আমাদের এখানে একটা মেয়ে আছে, মানে আপনার ওয়াইফের মতো দেখতে, একেবারে অবিকল। আমি তখন বলি যে মানে অবিকল মানে আপনি এটা কী বলতেছেন? উনি বলে যে একেবারে অবিকল, আপনার ওয়াইফের মতো দেখতে, মানে চেহারা একেবারে এরকম। আমি বলি মানে আপনি কি আমাকে একটু ভিডিও কল দিয়ে দেখাতে পারবেন? উনি আমাকে বলেছে একটা ছেলে মানে বিয়ে করে বাংলাদেশ থেকে নিয়ে আসছে, ওরকমভাবে শুনতে পারছি আমি যে বিয়ে করে বাংলাদেশ থেকে আনছে। তো আমি বলি যে বিয়ে করে বাংলাদেশ থেকে নিয়ে আসছে মানে ছেলেটাকে, মানে ওকে আপনি আমাকে একটু দেখাইতে পারেন? উনি বলে যে আচ্ছা ঠিক আছে। তারই 3-4 দিন পরে আমার ওই ছোটো বোনের জামাই কীভাবে জানি মানে ছবিটা আমাকে ছবি পাঠায়। অ্যান্ড ছবি পাঠানোর পরে আমি যেটা দেখতে পাই যে হ্যাঁ, ছবি পাঠানোর পর আমি দেখতে পাই যে এটা তৃষার ছবি। আমি তখন কী করি, সাথে সাথে তৃষার আব্বা আম্মার কাছে যাই। আব্বা আম্মার কাছে গিয়ে আমাদেরকে ছবিটা দেখে। আমি বলি যে দেখেন এটা তৃষা না? বলে হ্যাঁ তৃষা। ওইটা কোথায় পাইছো? আমি বলি তৃষা লন্ডনে আছে, আমার ছোটো বোন জামাই তৃষাকে লন্ডনে দেখছে। দেখার পর ওনারা বলতেছে ওনারা কিছুই জানে না। তখন আমি কী করি, মানে তৃষার ফিঙ্গার আমার যেহেতু ওর সিগনেচার ছিল, সব কিছু ছিল। আমি তখন ওর নামে থানাতে গিয়ে মামলা করি, আমাদের থানায় মামলা করি। মামলা করার পরে তখন তদন্ত সব কিছু বেরিয়ে আসে। অ্যান্ড ওর তখন পাসপোর্ট রিকমেন্ডিং করে ধরা খায় যে ও আসলে লন্ডনে চলে গেছে। ও আমার সাথে যেদিন বলছিল যে কক্সবাজার যাবে, তারই 2 দিন পরে ও লন্ডনে গেছে। এখন লন্ডনে গেছে, ওর আমি ওর আব্বা আম্মাকে বলি যে ও যে লন্ডনে গেল এই ব্যাপারগুলো আপনারা কিছুই জানেন না? ওরা আমাকে বলে যে না, আমরা আসলে কিছুই জানি না, আমরা আসলে কোনো কিছুই জানি না। তো আমি তখন চিন্তা করি যে ওরা জানবে না, এটা কেমন কথা, ওদের মেয়ে চলে গেছে ওইখানে। তখন আমি আমার ছোটো ভাইকে মানে আমার ছোটো বোন জামাইকে বলি, আপনি কোনোভাবে ওই ছেলের ফোন নাম্বারটা আমাকে দিতে পারবেন যে ছেলের সাথে ওকে বিয়ে করছে? তখন বলে ভাইয়া পারবো। তো উনি 2 দিন পর ওই ছেলের ফোন নাম্বারটা আমাকে দেয়, মানে লন্ডনের প্রবাসী একটা ছেলে, বাড়ি হচ্ছে ছেলের সিলেটে, আমাকে ফোন নাম্বারটা দেয়। দেওয়ার পর আমি তখন ওই ছেলের সাথে ফোনে কথা বলার পরে আমি তখন ছেলেকে বলি যে ভাই, আমি আপনাকে একটা কথা বলে, আপনি যে বিয়ে করছেন মানে আপনার ওয়াইফ সম্বন্ধে আপনি কত দূর জানেন এটা বলে। তখন বলে যে না, আমার ওয়াইফ তো ভালোই, এই সেই সব কিছু বলে। আমি তখন বলি যে আপনার ওয়াইফকে যে আপনার যে বিয়ে করছেন এটা কীভাবে বিয়েটা হয়েছে? তখন উনি আমাকে বলতেছে তার নাকি একটা বিয়ে, মানে আমাকে বলতেছে যে এটা আরও কয়েকদিন কথা বলার পর উনি আমাকে বলতেছে উনি বিয়ে করছে, সিলেটে ওনার বউ আছে, তো ওনার বউ আছে, বাচ্চা আছে, বাট উনি তৃষার সাথে ফোনে কথা বলে উনি তৃষাকে পছন্দ করে, বা তৃষার সাথে আমার একটা ফোনে সম্পর্ক হওয়ার পর নাকি তৃষার বাবা মা ওনাকে মানে তৃষার বাবা মা রাজি থেকে এই ছেলের কাছে তৃষাকে বিয়ে দেয়। এটা আরও 3 মাস আগে, মানে 3 মাস আগে বিয়ে হয়। অ্যান্ড বিয়ে হবার পরে এই ছেলে কিন্তু মানে লন্ডনের সিটিজেন। এরপর আমাকে বলতেছে বিয়ে হয়। আমি বললাম যে তো ওই বিয়ে আপনার পরিবারের মানুষ জানে না? বলে যে না, আমার ওয়াইফ আমার বাচ্চা জানে না, কারণ আমার ওয়াইফ জানলে তো সে আমার নয় মামলা করে দিত। যেহেতু আমি সেকেন্ড বিয়ে করেছি, এর জন্য আমার ওয়াইফকে না জানি আমি তাকে গোপনে বিয়ে করে তাকে আমি ওইখান থেকে নিয়ে আসছি। তখন কিন্তু আমি একটাবারের জন্য ওই লোকটাকে বলতেছি না যে তৃষা বিয়ে করছে, আমি তৃষার হাজব্যান্ড এবং তৃষার একটা সন্তানও আছে, আমি এটা বলতেছি না। আমি তখন বলি যে ভাই আপনি ভালো আছেন সংসার জীবনে? বলো অনেক ভালো আছি। আমি একটাবারের জন্য ওই লোকটার কাছে বলি না যে এই কাহিনীগুলো তৃষা আমার সাথে করছে। বা তখন আমি মানে দীর্ঘদিন হচ্ছে তৃষাকে বা ওদের বাড়িতে রাখছি। বলতাম যে সপ্তাহে 1-2 আমার কাছে আসতো, আর ম্যাক্সিমাম সময় ওর আব্বা আমার কাছে থাকতো। ওই সুযোগে ওর আব্বা মা কী করে ছেলেটাকে ঠিক করে, ঠিক করে আমি সব কিছু জানতে পারি যে ওই ছেলের কাছে তৃষাকে বিয়ে দেয়। শেষ পর্যন্ত আমি ব্যাপারগুলো জানতে পারি।
এরপর আমি চিন্তা করি যে ও চলে গেল, তারপর আমি আমি এই ব্যাপারটা নিয়ে আর কোনো কথা বলি না, ওর স্বামীর সাথেও কথা বলি না, তৃষার সাথেও কথা বলি না, আর কারোর সাথেও কথা বলি না। আমি আমার মেয়েটাকে নিয়ে আসি। আজকে প্রায় 3.5 বছর মতো কেটে গেছে, 3.5 বছর কেটে গেছে, 3 বছর 3.5 বছর কেটে গেছে। আমি আমার মেয়েটাকে নিয়ে আসি। আমার মেয়েটা আলহামদুলিল্লাহ এখন বড় হয়েছে। আমার পুরো বাসাটাকে আমার মেয়েটা মাথায় রাখে। আমার আম্মা থেকে শুরু করে আমার আব্বা আম্মা সবাই আমার মেয়েটাকে অনেক ভালোবাসে। আমার বড় ভাইয়াগুলো বিয়ে করেছে, আমার ছোটো বোনটার বিয়ে হয়ে গেছে, বাট আমি এখন আর বিয়ে করি নাই। আপন ভাই, আমার জীবনে বিয়ে করার কোনো ইচ্ছা নাই। আমি আপনার জীবনের গল্পগুলো শুনি, আমার ভালো লাগে। অ্যান্ড আমার মেয়েটার এক কপি ছবি দিলাম, আমার মেয়েটাকে একটু দেখবেন, আর প্লিজ আমার মেয়েটার জন্য দোয়া করবেন। আমার মেয়েটার নাম রেখেছিলাম হুমাইয়া। হুমাইয়ার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন হুমাইয়াকে অনেক ভালো রাখে। আপন ভাই, আমি জানি না যে আমার জীবনের গল্পটা আপনি প্রচার করবেন কিনা। যদি প্রচার করেন তাহলে এই ব্যাপারগুলো একটু স্কিপ করে প্রচার করার জন্য চেষ্টা করবেন। আপনি অনেক ভালো থাকবেন ভাই, আপনার জন্য শুভকামনা। অ্যান্ড আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক বন্ধুরা, শুরুতেই সবাইকে অনেক বেশি ধন্যবাদ। পুরোটা স্টোরি আপনার আমার সাথে কন্টিনিউ করেছেন। ওনার গল্পটা আমি পেয়েছিলাম আরও বেশ কিছুদিন আগে। এই গল্পটা আমি পেয়েছিলাম প্রায় আরও 2 মাস আগে। 2 মাস আগে গল্পটা পেয়েছিলাম, কিন্তু গল্পটা আমি আসলে আমার কাছে মনে হচ্ছিল যে এটা আমি প্রচার করেছি, আমার কাছে এটা মনে হচ্ছিল। তো আজকে সারাদিন আমি ইয়েগুলো খুঁজলাম, আমার ভিডিওগুলো খুঁজলাম, খুঁজে দেখতেছি যে না, এটা আসলে প্রচার করা হয় নাই, গল্পটা প্রচার করা হয় নাই। তো যার জন্য আমি গল্পটা আজকে আবার রেকর্ড করলাম, এটা প্রচার করলাম। আমি চিন্তা করতেছিলাম যেটা প্রচার করা হয়ে গেছে, এটা কনফিউজডে ছিলাম। তো ওনার সাথে কথা বললাম। ওনার নাম হচ্ছে ফারবেজ মাহমুদ ফাবেল। ফারবেজ মাহমুদ ফাবেল হচ্ছে ওনার ফুল নাম। তো আমি আসলে ওনার এই গল্পটা কিন্তু একটু অন্যরকম ছিল। অন্যরকম বলতে এখানে আরও অনেক কথাবার্তা আছে। আমি সবসময় চেষ্টা করি যে আমি ট্রাই করি যে 1 ঘন্টার মাঝে গল্পটা শেষ করার জন্য, কারণ 1 ঘন্টারও বেশি সময় হয়ে গেলে আপনার আসলে অত ধৈর্য ধারণ করে গল্প অনেকেই শুনতে চান, অনেকেই বলেন যে আপন ভাই একটু স্কিপ করেন। এই জন্য স্কিপ করতে গেলে কিন্তু অনেকগুলো ব্যাপার কিন্তু আমি ওখানে রেখে আসি, অনেকগুলো ব্যাপার। কারণ ওই ব্যাপারগুলো বলতে গেলে 2-2.5 ঘন্টা গল্প হয়, 2-2.5 ঘন্টা আসলে সবাই শোনে না, যার জন্য আমি অনেকগুলো ব্যাপার স্কিপ করে আপনাদেরকে গল্পগুলো বলি। এই জন্য গল্পটা একটু কাকতালীয়তার মতো মনে হয়, যেটা আসলে ওটা থেকে ওইটা আপনারা অনেক কিছু বুঝতে চান না, তারপরেও বোঝার জন্য চেষ্টা করবেন। কারণ গল্প সংক্ষেপ করার ক্ষেত্রে আমি এই জিনিসগুলো ইদানিং ধরে আমি করতেছি। আমি যখন ফারবেজ ভাইয়ের সাথে কথা বলার পরে ওনার এবং মেয়ের ছবি পাঠাইছে, মাশাআল্লাহ অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন নিপুণ হাতে বানায় দিছে। এখন মেন কথা হচ্ছে, আমি আসলে একটা কথা প্রতিটা অনুষ্ঠানেই বলার জন্য চেষ্টা করি যে একটা মানুষ যখন একটা ভুল করে তাকে মাফ করে দেওয়া যায়। একটা মানুষ যখন দ্বিতীয় ভুল করে তখন তাকে চাইলে মাফ করা যায়, কিন্তু একটা মানুষ যখন তৃতীয় ভুল করে তখন তাকে মাফ করতে নাই। পারভেজ ভাইয়ের উচিত ছিল যখন তার সাথে পারিবারিকভাবে বিয়েটা হয়েই গেছে তখন পারভেজ ভাই ছেলে মেয়েটাকে তালাক করে দিতে পারতো। এটা উনি ভুলটা করছে। পারিবারিক বিয়ে হয়েছে, ঠিক আছে, মেয়ের সাথে ওনার শারীরিক সম্পর্ক হয়েছে বা উনি মেয়েকে ঘর থেকে পালাই আনছে, এটা উনি বিয়ে করছে। এখন বাংলাদেশে আইন অনুযায়ী তালাক করতে পারে যে আমার সংসার জীবনে শান্তি হচ্ছে না, আমি তাকে তালাক করে দিলাম। ফারভেজ ভাই কিন্তু চাইলে তৃষাকে তালাক করতে পারতো, উনি তালাক করে নাই। তালাক না করে তৃষার সাথে সংসার করেছে এবং একটা সময় উনি চেয়েছিল আর কি, মানুষটা ভালো, সোজা কথা, ফারভেজ ভাই অত্যন্ত ভালো মানুষ। উনি চাচ্ছিল যে একটা সময় হয়তো সব কিছু ঠিক হয়ে যাবে, একটা সময় হয়তো তার ওয়াইফ সব কিছু বুঝতে পারবে বা সব ঠিক হয়ে যাবে। কিন্তু ভাই আসলে যেটা খারাপ তারা ভালো করার লাইন তো নাই। আমি মাঝে মাঝে বলি যে আপনি যদি তাহাজ্জুদে নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে বলেন যে আল্লাহ তুমি ইবলিশ শয়তানকে ভালো করে দাও, আল্লাহ কি ইবলিশ শয়তানকে ভালো করবে না, কারণ ইবলিশ শয়তানের সাথে আল্লাহ আগেই কমিটমেন্ট দিয়ে রাখছে যে ইবলিশ শয়তান তুমি যা খুশি তাই করো, এটা আল্লাহ আগে ইবলিশ শয়তানকে বলে রাখছে। সুতরাং আল্লাহ ইবলিশ শয়তানকে ভালো করবে না। সুতরাং এমন কিছু মানুষের জন্য ভাই চেষ্টা করে লাভ নাই যারা আসলে কখনো ভালো লাইনে আসবে না, যারা কখনোই ভালো হবে না। ফারভেজ ভাই তার জীবনে মহা ভুল করেছে। একটা তো যে বাধ্য হয়ে বিয়ে করেছে, আমি বলি যে উনি ইচ্ছে করে বিয়ে করেছে, বিয়েটা বাধ্য হয়ে, তৃষাকে উনি বাধ্য হয়ে বিয়ে করছে, কিন্তু বিয়ে করার পরেও ওনার এই জিনিসটা করাটা উচিত না। ওনার চিন্তা করা দরকার ছিল যে বিয়ে যেহেতু করে ফেলছি তাহলে এখানে আমি ওকে ডিভোর্স করে দিই, যেহেতু মেয়েটা খারাপ ছিল, এটা জানতো। শাওনের ব্যাপারটা আমি আর কিছু পাইলাম না। আমি ওনাকে বলেছিলাম যে আপনার শাওনের সাথে আর কোনো যোগাযোগ হয়েছে কিনা, কিন্তু অবাক ব্যাপার হচ্ছে শাওনের সাথে ওনার স্কুলেই পড়াশোনা হয়েছে, স্কুলে ওনার একসাথে পড়াশোনা করছে, অতিরিক্তই চিনে, শাওনকে উনি স্কুল ফ্রেন্ড, স্কুলের বন্ধু ওভাবেই চিনে, আর অতিরিক্তভাবে শাওনকে চিনে না। অ্যান্ড আমার কাছে মনে হচ্ছে ব্যাপারটা আই ডোন্ট নো এক্স্যাক্টলি, আমি ওনার গল্পটা পাওয়ার পর আমার নিজের কাছে মনে হচ্ছিল যেন এটা শাওন এবং তৃষার একটা চালাকি হতে পারে। আমি জানি না যে আসলে গল্পটা আপনার কীভাবে, বা আমার কাছে মনে হচ্ছে আর কি, আই ডোন্ট নো, যে শাওন খুব টেকনিক্যালি তৃষাকে ওদের পরিবারে ঢুকিয়ে দিছে।
ওদের পরিবারে ঢুকে দিয়েছে এবং ঢুকানোর পরে সে তৃষা যদি মানে তৃষা যদি ঠিকই পারভেজ ভাইকে বিয়ে করবে, আপনি একটা জিনিস চিন্তা করেন, বিয়ে করে সংসার করবে, তাহলে তৃষা ছেড়ে কেন চলে গেল? আর চলে গেল, আপনি খুব খেয়াল করে দেখবেন তৃষা কিন্তু ওই পরিবার থেকে আসতেছিল না। তৃষা মানে পারভেজ ভাই আমাকে বললো যে তৃষা তখনই পরিবর্তন হয়ে গেছে যখন তৃষা বুঝতে পারছে যে ওর বাবা মা মানে ওর বাবা মানে পারভেজ ভাইয়ের বাবা সব সয় সম্পত্তি তার ভাইদের নামে লিখে দিচ্ছে এবং তাকে ঘর থেকে বের করে তাকে একরকম তেজ্য করে দিতে আছে। এটা যখন তৃষা বুঝতে পারে তখনই কিন্তু তৃষা পারভেজ ভাইয়ের কাছ থেকে সরতেছে। আপনি খেয়াল করে দেখবেন কথাগুলো। তার মানে আমার কাছে যেটা মনে হচ্ছে যে তৃষা এবং শাওন ওরা দুজনেই পলিসি করেই কিন্তু পারভেজ ভাইকে ফাঁসাইছে এখানে, যেটা পারভেজ ভাই বুঝতে পারে নাই। এবং শাওন এখনও আছে, তার ফোন নাম্বার বন্ধ লিখিয়েছে, হয়তো বাংলাদেশের কোনো ক্রাইম ও করতেছে, ও এখনও আছে। যাক দর্শক বন্ধুরা, কে আসলে ক্রাইম করেছে, কে আসলে অন্যায় করেছে, কে অপরাধ করেছে, এটা বলার জন্য, এটা দোষারোপ এটা খোঁজার জন্য আসলে আমার জীবনের গল্প প্রচার করার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হচ্ছে এই গল্প থেকে আপনি কিছু একটা শিখেন, গল্পের মাঝে গল্প থেকে একটা কিছু শিখেন, যে ভুলটা পারভেজ মাহমুদ ফাবেল করেছে এই ভুলটা আপনি না করেন। এটার উদ্দেশ্যেই আমার এই গল্প প্রচার করা। দর্শক বন্ধুরা, আমি সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য। আজকের জীবনের গল্পের অনুষ্ঠানে আমি এখানে বিদায় নিচ্ছি। অন্য কোনো দিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে, জীবনের গল্প এই অনুষ্ঠানে আমি আবারও হাজির হয়ে যাবে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, এই শুভকামনায় দর্শক বন্ধুরা আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।